বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ। যে যেখান থেকে যুক্ত আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ইনশাআল্লাহ নিরাপদে আছেন। পরিশ্রম কখনো বৃথা যায় না, পরিশ্রম করুন, সফলতা আসবেই। এই কথাটি বলার উদ্দেশ্য এবং কারণ হচ্ছে, এই মুহূর্তে যে বেশি পরিশ্রম করতে পারবে এই স্বল্প সময়ে, সে সফলতা দ্রুত ধরতে পারবে। তো প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের লিখিত পরীক্ষা অতি সন্নিকটে। এই মাত্র কয়েকদিন, এক সপ্তাহ, এই এক সপ্তাহ পর হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা। এই স্বল্প সময়ে ইতিমধ্যে যারা মূলত বার কাউন্সিল পরীক্ষায় পাশ করবেন তাদের প্রস্তুতি কিন্তু শেষ। এখনো অনেক পরীক্ষার্থী দেখা যাচ্ছে ভয়ে আছেন, টেনশনে আছেন, কিভাবে আমি পরীক্ষা খাতায় লিখব, তারপরে হচ্ছে আমার প্রস্তুতি হয়নি, আমি কিভাবে লিখব, আমি প্রশ্ন পড়ে উত্তর কিভাবে লিখব, কিভাবে উত্তর করব সেটা আমি ধরতে পারি না, বুঝতে পারি না। হ্যাঁ, পড়ার সময় সব কিছু মনে হয়, কিন্তু দেখা যাচ্ছে যখন আমি পরীক্ষার হলে যাই আমার কিছু মনে থাকে না, ইত্যাদি রকম বিভিন্ন রকমের প্রবলেম, বিভিন্ন রকমের টেনশন আপনাদের হতে পারে। তো আমি কথা বলবো, ভয়ের কিচ্ছু নাই। আপনার ভেতরে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো, অবশ্যই আমাকে পারতেই হবে। তো ইতিমধ্যেই স্যার ঘড়িটা খুবই চমৎকার, না ঘড়িটা চমৎকার গিফট, ঈদের গিফট পেয়েছি। যাই হোক, এখন আমি যে কথাটা বলবো, আপনার আত্মবিশ্বাস ধরে রাখতে হবে, ভয় দূর করতে হবে। আপনার এটা ধারণা করতে হবে অবশ্যই আমি পারবো। এখন দেখেন, পরীক্ষা হচ্ছে মাত্র 4 ঘন্টায়। এই 4 ঘন্টার মধ্যে কিন্তু আপনার কি করতে হবে, প্রশ্ন বুঝতে হবে, খাতার যে রোল নাম্বার এগুলো লিখতে হবে, খাতা মার্জিন করতে হবে। এই 4 ঘন্টার মধ্যেই 7টা আইনের অনেকগুলো প্রশ্ন থাকে, ক, খ, গ এরকম প্রশ্ন থাকতে পারে। মূলত হচ্ছে আপনার 7টা প্রশ্নের উত্তর দেওয়া লাগে। তবে এখানে 7টা প্রশ্ন বললেও ভুল হবে, কারণ ক, খ নামে প্রশ্ন থাকে, সেহেতু প্রায় 10টার উপরে আপনাকে উত্তর দিতে হবে। এখন এই 4 ঘন্টার মধ্যে আপনার এই যে যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে, আমি কিভাবে 4 ঘন্টার মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন আমি করতে পারি, মানে 100 নাম্বারের উত্তর যেন আমি ফুলফিল আনসার করে আসতে পারি। এই আত্মবিশ্বাস, এই যে দক্ষতা আপনাকে এই মুহূর্তে অর্জন করতে হবে। যেহেতু হাতে সময় কম, বেশি কথা বলবো না, আমি ক্লাসে চলে যাব। আজকের প্রথম ক্লাস হচ্ছে প্যানাল কোড। আমি এই প্যানাল কোড ক্লাস দিয়ে আপনাদের ফ্রি রিভিশন একটা ব্যাচ চালু করব বলেছিলাম, তাই আমি কথাটা রাখার জন্যই আজ থেকে প্যানাল কোড দিয়েই আমরা 7 দিনের 7টি আইনের প্রায় 10টা থেকে 12টা ক্লাস নেব। প্রত্যেকটা আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন প্রশ্ন কমন পেতে পারেন, একটা করে প্রশ্ন। যেমন ধরেন, আজ হচ্ছে আমাদের প্যানাল কোডের ক্লাস। প্যানাল কোড থেকে কিভাবে একটা প্রশ্ন কমন পাবেন সেই বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব, দেখব। এবং আমি মনে করি প্যানাল কোডের 3টা ক্লাস থাকবে আমার, আজ, আগামীকাল, শুক্রবার সকালে। এই 3টা ক্লাস, ফৌজদারি কার্যবিধির ক্লাস থাকবে, দেওয়ানি কার্যবিধির 2টা ক্লাস থাকবে,
তামাদি আইনের একটা ক্লাস থাকবে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটা ক্লাস থাকবে, বার কাউন্সিল আইনের একটা ক্লাস থাকবে, সাক্ষ্য আইনের 2টা ক্লাস থাকবে। তো এই যে প্রত্যেকটা আইন থেকে আমি কিন্তু ক্লাস নেব এবং এই রিভিশনটা 7 দিনের মধ্যেই কমপ্লিট করব। আশা করি প্রত্যেকটা বিষয় থেকে আমি যেভাবে আপনাদেরকে পড়াবো, এখানে আসলে মুখস্থ করার কিচ্ছু নাই। আপনি প্রশ্ন মুখস্থ করে যাবেন, কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যাবেন, প্রবলেমে পড়ে যাবেন। কারণ পরীক্ষার হলে কখনো আপনার সেই মুখস্থ প্রশ্ন আসবে না। আপনাকে এখানে বুঝে শুনে ধারাটার বেজিক জানতে হবে। বারবার কিন্তু বলে থাকি ভাই, ধারার বেজিকটা জেনে রাখুন। ওকে, তো এই ধারার বেজিকটা জানলেই আপনার প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই করুক আপনি উত্তর করতে পারবেন। যাই হোক, এই মুহূর্তে প্রায় 110 জন যুক্ত আছেন। সবার কাছে অনুরোধ, একটা করে যদি শেয়ার দেন, 110টা শেয়ার ইতিমধ্যেই হয়ে যাবে। তাই সবার প্রতি অনুরোধ, একটা করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন। আমরা আজ প্যানাল কোডের 106 ধারা পর্যন্ত দেখব। প্রত্যেকটা ধারার বেজিক জানব, কোন ধারা থেকে প্রশ্ন হতে পারে। প্রবলেমেটিক, বর্ণনামূলক যে প্রশ্নই হোক, আপনি যেন উত্তর করতে পারেন। বেজিকটা জানা থাকলে আপনার উত্তর করা সহজ হয়ে যাবে। টেকনিকটাও জানিয়ে দেব। ইতিমধ্যেই পরিচয় দেওয়া হয়নি, আপনারা সবাই ইতিমধ্যেই জানেন। দুরন্ত ল একাডেমি থেকে যুক্ত আছে আমি, অ্যাডভোকেট আশরাফুল আলম। সবাই একটা করে শেয়ার করে দেবেন। হ্যাঁ, ওকে। অনেকেই যুক্ত আছেন। সামিরা মল্লিক, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, বিদ্যুৎ না থাকায় ক্লাস বোঝা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, নেটওয়ার্ক খুব প্রবলেম। ওকে, অনেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছেন। আপনাদের সকল শিক্ষার্থীদের জন্য আমরা দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে এই যে আজ থেকে রিভিশন ব্যাচের যাত্রা শুরু, সম্পূর্ণ রিভিশন হবে একদম ফ্রি, অর্থাৎ সকলের জন্য উন্মুক্ত। যারা পরীক্ষা দিবেন বা যারা এমসিকিউ পরবর্তীতে পরীক্ষা দিবেন, সবার জন্য উন্মুক্ত থাকবে। কারণ আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। একটা বিষয় মনে রাখবেন, একটা বই আপনি পড়তেছেন, জাস্ট একটা বই, আর আপনি যখন একটা ক্লাসে যুক্ত থাকবেন, একটা লাইব্রেরির সাথে আপনি যুক্ত থাকবেন। ঠিক আছে, ওকে, সবাই একটা করে শেয়ার করে দিবেন প্লিজ। হ্যাঁ, আমি ক্লাসে চলে যাব, বেশি কথা বলবো না, যেহেতু আপনারা যারা লিখিত পরীক্ষার্থী অনেকেই যুক্ত আছেন, তাদের হাতে সময় একদম অল্প। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, একটা করে শেয়ার করে দিবেন। তো আবারও কথাটা দিয়ে শুরু করতে যাচ্ছি। পরিশ্রম কখনো বৃথা যায় না। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারেন। সফলতা আসবেই ইনশাআল্লাহ। ওকে, সবাই একটা করে শেয়ার করে দিবেন। আমরা আজ 106 ধারা পর্যন্ত আলোচনা করব প্যানাল কোডের। তো আমরা প্রত্যেকটা ধারার বেজিকটা জানবো। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে এখানে শাস্তি কত প্রকার, কি কি আমরা জানবো, কমন ইন্টেনশন সম্পর্কে জানবো। আমরা জানবো এখানে এই যে ব্যতিক্রম, অর্থাৎ আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কখন প্রয়োগ করা যায়, কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না, কখন কখন আত্মরক্ষার কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে আপনি একজন ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত ঘটালেও সেটা কোনো অপরাধ হবে না। তারপরে আমরা এখান থেকে আলোচনা করব, দেখা যাচ্ছে চতুর্থ অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ, যেগুলো থেকে বারবার প্রবলেমেটিক প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ আমরা আজকের আলোচনার বিষয়বস্তু ধরতে পারি চতুর্থ অধ্যায় পর্যন্ত। প্রথম অধ্যায় থেকে আমরা প্যানাল কোডের চতুর্থ অধ্যায় পর্যন্ত আলোচনা করব। আবারও বলে নিচ্ছি, যারা যুক্ত আছেন, আমরা আজ থেকে বার কাউন্সিল লিখিত পরীক্ষার্থীদের জন্য 7 দিনের, আগামী বুধবার পর্যন্ত ইনশাআল্লাহ প্রত্যেক দিন সবার জন্য ক্লাস উন্মুক্ত থাকবে এবং রিভিশন ব্যাচ, এখানে 7 দিনে আমি একদম পূর্ণাঙ্গ রিভিশন ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দেব, একদম সবার জন্য উন্মুক্ত, একদম ফ্রি। ওকে, তো আশা করি আমার এই রিভিশন ক্লাসগুলো দেখলে প্রত্যেকটা আইন থেকে একটা করে প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। ওকে, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লাইলাতুল ফেরদাউস যুক্ত আছেন। আমরা প্রথম যে বিষয়টা জানবো, দেখেন আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবো। প্রথমেই দেখব
চতুর্থ অধ্যায় থেকে তারপরে আমরা শাস্তি সম্পর্কে জানব। প্রথমেই আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাচ্ছি। দেখি আমরা চতুর্থ অধ্যায় থেকে কি কি প্রশ্ন করা হয়েছে, সাধারণ ব্যতিক্রম থেকে কি কি প্রশ্ন এখান থেকে করা হয়েছে। এখন দেখেন, সাধারণ ব্যতিক্রম বলতে আমি প্রশ্নগুলো পড়ব, আপনারা একটু মনোযোগের সাথে। জেসমিন সুলতানা জুই কমেন্ট দিয়েছেন যে আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, গাজীপুর থেকে। আপনার ক্লাস মাঝে মাঝে দেখি, অসাধারণ ক্লাস স্যার আপনার। ওকে, ওয়েলকাম আপনাকে। তো আমি এখানে চতুর্থ অধ্যায় থেকে বিগত সালে কি কি প্রশ্ন এখান থেকে করা হয়েছে, চলুন আমরা সবাই সেই প্রশ্নগুলো সম্পর্কে একটু আলোচনা করি। দেখেন, আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা কথা, একটা সাজেশন দিয়ে দিচ্ছি। এই যে প্রত্যেকটা প্রশ্নের সূচিপত্র থাকে, প্রত্যেকটা আইন যখন আপনি শুরু করবেন, প্রত্যেকটা বিষয় শুরু করবেন, দেখবেন সূচিপত্র মানে প্রশ্নের সূচি। আপনি প্রশ্নগুলো আগে পড়বেন, প্রশ্ন পড়ার পরে আপনি মানে মাথাটা একটু খাটাবেন, চোখটা বন্ধ করবেন যে এই যে প্রশ্নটা কোন ধারা থেকে উত্তর করতে হবে, এটা আমি পারবো কিনা পরীক্ষার হলে লিখতে। এখন এটাই হচ্ছে আপনার প্রধান কাজ, প্রথম কাজ। তাহলে প্রত্যেক দিন বই পড়ার পূর্বে, প্রশ্ন শেখার পূর্বে প্রথমে প্রশ্নের সূচিপত্র, প্রত্যেকটা প্রশ্ন একবার করে পড়বেন, নিজে নিজে চিন্তা করবেন যে এই প্রশ্নের উত্তর কোথা থেকে হবে, এটা একটু চিন্তা করে নেবেন। ওকে ওকে, অনেকে যুক্ত আছেন, সবার জন্য শুভকামনা। ওকে, সবার জন্যই শুভকামনা ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা প্রথমে প্রশ্ন পড়ব, তারপরে আমরা উত্তরে চলে যাব। প্রথমে প্রশ্ন পড়ব। প্রশ্নটি কি? সাধারণ ব্যতিক্রম বলতে কি বোঝায়? আপনারা চট করে সবাই লিখে ফেলবেন, সাধারণ ব্যতিক্রম বলতে কি বোঝায়। হ্যাঁ, তারপরে দেখেন, কোনো একটি কাজ কোনো একটি সাধারণ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত দাবি করা হলে এই দাবি প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? সিম্পল প্রশ্ন। দেখা যাচ্ছে কোনো একটি কাজ কোনো একটি সাধারণ ব্যতিক্রমের মধ্যে যদি পড়ে, ওই যে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে আপনি দাবি করলেন, একজন ব্যক্তি দাবি করলো, এই দাবি প্রমাণের দায়িত্ব কার? এক কথায় উত্তর করে ফেলবেন, এখানে এমসিকিউ এর মতো উত্তর করবেন। এটাই পরীক্ষার হলে বৃহৎ আকারে লিখতে পারবেন। পরবর্তী প্রশ্ন, কত বছর বয়সের ব্যক্তি অপরাধ করলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে না? কত বছরের বয়সের ব্যক্তি অপরাধ করলে তা অপরাধ হিসেবে গণ্য না করার আইনানুগ বিধান আছে কি? উত্তর করেন। তারপরে দেখেন আরেকটা প্রশ্ন, দোষী মন না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না, এই বক্তব্যটির তাৎপর্য দ্য পেনাল কোডের বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। প্রশ্নগুলো দেখেন, যদি দোষী মন, দুষ্ট মন না থাকে, মেন্সরিয়া না থাকে, শুধুমাত্র একটা অপরাধ করলেই আপনার শাস্তি হবে না, এই বক্তব্যটির তাৎপর্য কি? পেনাল কোডের আলোকে আপনাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, পরবর্তী দেখেন, এখান থেকে কি কি প্রশ্ন হয়েছে আমরা দেখি। অপরাধ সংগঠনের জন্য অভিপ্রায় এবং কাজ উভয় একত্রে ঘটতে পারে। পেনাল কোডের প্রাথমিক বিধানের আলোকে ফৌজদারি দায় হইতে অব্যাহতি দেওয়া হয়েছে এরূপ কাজসমূহ উল্লেখপূর্বক বক্তব্যটি ব্যাখ্যা করুন, অথবা সাধারণ ব্যতিক্রম সমূহ কি কি আলোচনা করুন। এরকম প্রশ্ন হয়েছে। তো আমরা আরো দেখি কি কি প্রশ্ন এখান থেকে করা হয়েছে। কিছু প্রবলেমেটিক প্রশ্ন আছে, হ্যাঁ, কিছু তো প্রবলেমেটিক প্রশ্ন এখান থেকে আছে, অনেক প্রশ্ন আছে সম্বন্ধে। দেখেন, আরো আমি যদি কিছু প্রশ্ন এখান থেকে আলোচনা করি, দেখেন, আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝায়? আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝায়? আত্মরক্ষার অধিকার কি? ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছুই অপরাধ নয়। এই যে পেনাল কোডের এই প্রশ্নগুলো আপনাদের এই যে অধ্যায়টুকু 76 থেকে 106 ধারা পর্যন্ত, পেনাল কোডের 76 থেকে 106 ধারা পর্যন্ত যদি বেসিক নলেজটা জানা থাকে, এখান থেকে প্রশ্ন হবে, প্রবলেমেটিক হবে, বর্ণনামূলক প্রশ্ন হবে। ওকে, তো দেখেন, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার বলতে কি বোঝায় আলোচনা করুন। আত্মরক্ষার অধিকারের পরিধি কতখানি? আত্মরক্ষার অধিকার প্রয়োগের দূরত্ব কত দূর পর্যন্ত বিস্তৃত? আত্মরক্ষার অধিকার কতটুকু পর্যন্ত প্রয়োগ করা যায় আলোচনা করুন। প্রশ্নগুলো পড়ি। তো দেখেন, আত্মরক্ষার অধিকার প্রয়োগে নিজ সম্পত্তি রক্ষার জন্য কখন একজন আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটানো যায়?
তো এই যে আমি যে প্রশ্ন পড়তেছি, আপনি প্রশ্ন পড়বেন, প্রত্যেক দিন পড়ার পূর্বে 1 ঘন্টা করে প্রশ্ন নিয়ে আলোচনা করবেন, প্রশ্নগুলো পড়বেন, মাথাটা দিয়ে ভালো করে চিন্তা করবেন এই প্রশ্নের উত্তর কোন ধারা থেকে হবে। আইনের পরীক্ষাগুলো এটাই হচ্ছে মূল বিষয়। আইনের পরীক্ষাগুলো কোন ধারা, কোন সেকশন, কোন অর্ডার, কোন আদেশ, কোন অনুচ্ছেদ, এগুলো জানা থাকলেই কিন্তু আপনার প্রশ্ন ওকে। তো যাই হোক, আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বা প্রাইভেট ডিফেন্স নিয়ে প্রথমেই কথা বলবো। আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝায়? সবাই চলে যাই আমরা প্রশ্নে। আত্মরক্ষার অধিকার, এই যে আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝাচ্ছে এখানে? চমৎকার ভাবে উত্তর করে ফেলবেন সবাই। বলেন আত্মরক্ষার অধিকার কি? এক কথায় উত্তর করবেন সবাই, এক কথায়। দেখেন আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝায়? প্রশ্নটা পড়তে হবে, বুঝতে হবে, উত্তর করতে হবে, নিজের ভাষায় করবেন। দেখেন প্যানাল কোডের 96 ধারা থেকে 106 ধারা পর্যন্ত আপনি প্রথম যখন শুরু করবেন এই প্রশ্নটা, আপনি প্রথমে কি লিখবেন? কোনো ভূমিকা টুমিকা দেওয়ার দরকার নাই। আপনি 1 নং প্রশ্নের উত্তর ক লিখলেন। এখানে আপনি লিখে শুরু করবেন যে প্যানাল কোড 1860-এর 96 ধারা থেকে 106 ধারা পর্যন্ত, অর্থাৎ 4র্থ অধ্যায়ের 96 থেকে 106 ধারা পর্যন্ত ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার সংক্রান্ত বিষয় বর্ণিত আছে। সাধারণত আত্মরক্ষার অধিকার বলতে বোঝায় আক্রমণকারীর আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো ব্যক্তি নিজের শরীর, নিজের দেহ, অপরের শরীর বা অপরের দেহ, নিজের সম্পত্তি, সরকারি সম্পত্তি বা অপরের সম্পত্তি রক্ষা করার যে অধিকার আইন কর্তৃক স্বীকৃত, সেই স্বীকৃতকে বলা হয়, সেই অধিকারকে বলা হয় প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার অধিকার। অনেকেই কিন্তু চমৎকার এখানে দিচ্ছেন। নিজের দেহ সম্পত্তি রক্ষার জন্য গৃহীত কাজই হচ্ছে আত্মরক্ষার অধিকার। প্রিন্স মাহমুদ, চমৎকার। তাহলে আত্মরক্ষার অধিকার বা প্রাইভেট ডিফেন্স আপনার নিজের দেহ বা অপর কোনো ব্যক্তির দেহ রক্ষা করার জন্য, নিজের সম্পত্তি রক্ষা করার জন্য, সরকারি সম্পত্তি হতে পারে, অপরের সম্পত্তি হতে পারে, এইটা রক্ষা করার জন্য, আক্রমণকারীর আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আইন স্বীকৃত যে অধিকার, সেই অধিকারকে বলা হয় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। তাহলে প্রশ্নের উত্তর কিন্তু এটাই যে আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝায়। আত্মরক্ষার অধিকার এই যে তাৎপর্য কিন্তু বৃহৎ। এই যে আত্মরক্ষার অধিকার, এর গভীর অর্থ তাৎপর্য অনেক বৃহৎ। এর মানে হচ্ছে কি, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আপনি এইটা প্রয়োগ করে আক্রমণকারীকে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। যদি আপনার কি হয়, আপনার নিজের শরীর গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা থাকে, নিজের শরীর গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা থাকে, মৃত্যুর আশঙ্কা বিদ্যমান থাকে। আমরা প্যানাল কোডের 100 ধারাতে 6টি ক্ষেত্র আছে। শরীর রক্ষার জন্য যখন আপনি একজন আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন, সম্পত্তি রক্ষার জন্য আপনি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। প্যানাল কোডের 103 ধারাতে 4টি ক্ষেত্রের কথা বলা হচ্ছে। এগুলো ছাড়াও আরো অনেক ক্ষেত্র এখানে আছে জড়িত, যেগুলো করার জন্য আপনি আক্রমণকারীর আক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এই অধিকার অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা যদি দেখেন 96 ধারাতে প্রথমে চলে যাই। কামরুন নাহার সালাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, একটু অসুস্থ, অনেক গরম, হ্যাঁ অনেক পরিশ্রম ইদানিং। যাই হোক, এখন দেখেন আমরা প্যানাল কোডের প্রথমেই চলে যাব কোথায়? 96 ধারাতে ব্যক্তিগত আত্মরক্ষার কৃত বিষয়সমূহ। কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারটা প্রয়োগ করা যায়, এটা জানতে হলে আমাদেরকে যাইতে হবে 96 ধারাতে। প্যানাল কোডের 96 ধারাতে এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে ব্যক্তিগত আত্মরক্ষার ক্ষেত্রে আপনি কোন কোন ক্ষেত্রে এই অধিকারটা প্রয়োগ করতে পারবেন। ব্যক্তিগত আত্মরক্ষার ক্ষেত্রে অধিকার প্রয়োগকালে কোনো কাজই এখানে অপরাধ না। 96 ধারাতে কি বলা হচ্ছে?
এই যে আত্মরক্ষার অধিকার, আপনি যখন ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার, এই যে আত্মরক্ষার অধিকারটা প্রয়োগ করতে যাচ্ছেন, এই যে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার, এই অধিকার প্রয়োগ করতে গিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারেন, যে কোনো কাজ, সেটা কি হবে না? সেটা অপরাধ হবে না। দেখেন অর্থটা বুঝেন, অপরাধ হবে না। তাহলে আমরা 96 ধারার বেসিকটা কি? আত্মরক্ষার অধিকার যখন প্রয়োগ করতে যাবেন, তখন আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যে কোনো ধরনের কাজ করবেন, সেটা ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কি করা হয়েছে? ফৌজদারি দায় থেকে সেগুলোকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অর্থাৎ কোনো কাজও এখানে অপরাধ হবে না। প্রশ্ন হতে পারে, তাহলে কোন কোন ক্ষেত্রে আমি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো? এটা প্রশ্ন হতে পারে। এটার প্রশ্নের উত্তর হচ্ছে 97 ধারাতে। 97 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে যে দেখেন, আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন মোট 2টি ক্ষেত্রে। কয়টি ক্ষেত্রে? 2টি ক্ষেত্রে এখানে এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। এটা হচ্ছে কখন? দেহ রক্ষার জন্য। দেহ রক্ষার জন্য, দেহ রক্ষা মানে এখানে নিজের দেহ হতে পারে বা অপর কোনো ব্যক্তির দেহ হতে পারে, অপর কোনো ব্যক্তির দেহ। তাহলে দেখেন, 1 নম্বর হচ্ছে দেহ রক্ষার জন্য। আমরা জানলাম 96 ধারাতে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যে কোনো কাজ করবেন, সেটা অপরাধ হবে না। এখন 97 ধারার বেসিকটা যদি আমরা জানি, এখানে বলা হচ্ছে দেহ রক্ষার জন্য আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার অ্যাপ্লাই করতে পারবেন। এটা নিজের দেহ এবং অপর কোনো ব্যক্তির দেহ হতে পারে। নিজের দেহ, অপরের দেহ, হ্যাঁ, অপর ব্যক্তির দেহ রক্ষার জন্য। এখন দেখেন, আরেকটা হচ্ছে সম্পত্তি রক্ষার জন্য। এই সম্পত্তিটা কি? সম্পত্তিটা হচ্ছে এখানে নিজের সম্পত্তি হতে পারে। এই সম্পত্তিটা নিজের হতে পারে, অপরের হতে পারে বা সরকারি সম্পত্তি হতে পারে। তাহলে দেখেন, দেহ আর সম্পত্তি 2টা বিষয়, দেহ এবং সম্পত্তি। দেহটা হচ্ছে নিজের বা অপর কোনো ব্যক্তির, এবং সম্পত্তিটা হচ্ছে নিজের সম্পত্তি, অপরের সম্পত্তি বা সরকারি প্রপার্টি হতে পারে। তাহলে 97, 96 ধারার বেসিক এটুকুই, এর বাইরে কিছু জানার দরকার নাই। তবে 97 ধারাতে এবং 96 ধারাতে একটা বিষয় এখানে খেয়াল করতে হবে। 97 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে, এখানে এই যে দেহ রক্ষার জন্য বা সম্পত্তি রক্ষার জন্য যে আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারটুকু প্রয়োগ করবেন, এখানে অবশ্যই 99 ধারার আরেকটা ব্যাখ্যা আছে। এখানে বলা হয়েছে কিছু ব্যতিক্রম। এই ব্যতিক্রমগুলো কিন্তু আপনাকে মানতে হবে। যেমন ধরা হচ্ছে, দেখেন 99 ধারার ব্যতিক্রমগুলো কি কি। এখানে যে বিষয়টা, যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারী হয়, তার দায়িত্ব পালন সম্পাদনকারে, দেখেন এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে বা প্রশ্ন হয়েছে, প্রশ্ন হতে পারে। কি প্রশ্ন? যে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারের ব্যতিক্রমগুলো কি কি আলোচনা করুন। তাহলে ব্যতিক্রমগুলো হচ্ছে 99 ধারাতে। কি ব্যতিক্রম? এখানে ব্যতিক্রমের মধ্যে বলছে 1 নাম্বার, সরকারি কর্মচারী তার দায়িত্ব কর্তব্য সম্পাদনকালে সে যদি কি করে, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। একজন সরকারি কর্মচারী তার দায়িত্ব সম্পাদনকালে কোনো কাজ করতেছেন, আপনাকে আঘাত করলেন বা যে কোনো রকমের অ্যাসাল্ট করলেন, তখন কিন্তু আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারটা প্রয়োগ করলে সেটা হবে না। এটা হচ্ছে ব্যতিক্রম। দ্বিতীয় দেখেন, সরকারি কর্মকর্তার নির্দেশে, একজন সরকারি কর্মকর্তার নির্দেশে যদি অপর কোনো ব্যক্তি ওই যে সরকারি কর্মচারী যে দায়িত্ব কর্তব্য পালন করবে, ওই সেম কর্তব্যটা যদি একজন ব্যক্তি করে থাকে সরকারি কর্মচারীর হুকুমে, নির্দেশে, তখনও কিন্তু আপনি এখানে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। ওকে। আরেকটা ক্ষেত্রে দেখেন, যে সকল ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে। এখন দেখা যাচ্ছে একজন ব্যক্তি আপনাকে আক্রমণ করলো, আপনার গুরুতর জখম হওয়ার সম্ভাবনা বিদ্যমান, পাশে একজন পুলিশ দাঁড়ানো আছে, আপনি ওই পুলিশের নিকট গেলে ওই আক্রমণকারী আপনাকে অ্যাসাল্ট করতে পারবে না, জখম করতে পারবে না। এটা আপনি করলেন না, আপনি কি করলেন? ধম্বের সাথে তাকেও আঘাত করলেন, তাকে হত্যা করলেন, তখন কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না। এটাই হচ্ছে ব্যতিক্রম। আরেকটা ব্যতিক্রম, প্রয়োজনের বেশি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। প্রয়োজনের বেশি, দেখা যাচ্ছে
যতটুকু আঘাত, একটা কথা আছে, যতটুকু আঘাত ততটুকু প্রতিঘাত করতে হবে। এখন দেখা যাচ্ছে ধরেন একজন আপনাকে চর দিতে আসলো, থাপ্পড় দিতে আসলো, আপনি কি করলেন? দা দিয়ে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলেন, দা দিয়ে তাকে হত্যা করে ফেললেন, কূপ দিলেন। এটা কি হলো? অর্থাৎ এই যে সে আপনাকে চর দেওয়ার জন্য আসতেছে, আপনি দা দিয়ে বা লাঠি দিয়ে তাকে আঘাত করলেন, আপনি বললেন যে আমি তো ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে তাকে মারছি। এটা কিন্তু হবে না। এটাই বলা হচ্ছে 99 ধারার ব্যতিক্রম সাপেক্ষে আপনাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটুকু প্রয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা 3টা ধারার ভিজিকটা জেনে ফেললাম। 96 ধারাতে বলছে আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন। এই যে ব্যক্তিগত আত্মরক্ষার প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করতে গিয়ে যে কোনো কাজ করেন, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না, ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন দেখেন 97 ধারাতে বলা হচ্ছে সম্পত্তি রক্ষার জন্য, নিজের শরীর রক্ষার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, তবে 99 ধারার ব্যতিক্রম সাপেক্ষে করতে হবে। যতটুকু আঘাত ততটুকু প্রতিঘাত। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ওকে। তো আমরা এখন জানবো কখন কোন কোন ক্ষেত্রে আপনি একজন আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। এই যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, এটা প্রয়োগ করতে গিয়ে, এই যে প্রয়োগ করতে গিয়ে কখন আক্রমণকারীর মৃত্যু ঘটানো যাবে, কখন আক্রমণকারীর মৃত্যু ঘটানো যায়, এটা যায় কখন? দেখেন, আক্রমণকারীর মৃত্যু তখনই ঘটানো যাবে এই সংক্রান্ত বিধান পেনাল কোডের 100 ধারা, 103 ধারা, মোট 10টি ক্ষেত্রের কথা বলা হচ্ছে। মোট 10টি ক্ষেত্রে আমাদের এই পেনাল কোডে মোট 10টি ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটালেও ফৌজদারি দায় থেকে আপনাকে অব্যাহতি দিবে। 10টি ক্ষেত্রে, 10টি ক্ষেত্রে হচ্ছে 1 নম্বরে যদি বলেন দেহ রক্ষার জন্য, যদি আমরা বলি দেহ রক্ষার জন্য, এই যে দেহ রক্ষার জন্য, এটা কোথায় বলা হয়েছে? 100 ধারা। কোথায়? পেনাল কোডের 100 ধারার এই যে 10টা ক্ষেত্রের মধ্যে এখানে 100 ধারাতে বলা হচ্ছে 6টি। কয়টি? 6টি। এই যে 100 ধারা দেখেন, সবাই দেখবেন, সবাই একটু কমেন্ট করে ফেলবেন। একবার লেখা 10 বার পড়ার চাইতে উত্তম। এই যে এখানে 10টি ক্ষেত্রে এবং সম্পত্তি রক্ষার জন্য 4টি ক্ষেত্রে। সম্পত্তি রক্ষার জন্য কয়টি ক্ষেত্র? 4টি ক্ষেত্রে। এটা কত ধারায়? 103 ধারায় বলা হয়েছে। তো আমরা 10টি ক্ষেত্র একদম দেখে নেব। সবিতা গাঙ্গুলি 6টি ক্ষেত্রে 100 ধারা, 103 ধারায় 4টি ক্ষেত্রে। ভেরি গুড। তাহলে দেখেন আমরা একটু ভাগ করে ফেলি সম্পত্তি রক্ষা এবং দেহ রক্ষা। এই যে সম্পত্তি রক্ষার জন্য আপনি 6টি ক্ষেত্র, দেহ রক্ষার জন্য 6টি ক্ষেত্রে, সম্পত্তি রক্ষার জন্য 4টি ক্ষেত্রে, 103 ধারা, 100 ধারা। এই যে ধারাগুলো সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই আমরা সবাই জানি না, ইতিমধ্যেই কিন্তু এই বিষয়গুলো আমরা সবাই জানি। এমসিকিউর জন্য আমরা সবাই এটা পড়ে আসছি, তাই না? এখন দেখেন, এই যে মৃত্যুর আশঙ্কা যদি থাকে, মৃত্যুর আশঙ্কা, দেখেন একজন আক্রমণকারী আপনাকে এমন ভাবে আক্রমণ করতে আসলো, আপনি যদি ওই আক্রমণকে প্রতিহত না করুন, তাকে আঘাত না করুন, তাকে মৃত্যু না ঘটান, তাহলে আপনার মৃত্যু হওয়ার আশঙ্কা এখানে প্রবল বিদ্যমান। সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার নিজেকে রক্ষা করার জন্য বা অপর কোনো ব্যক্তিকে রক্ষা করার জন্য এই ক্ষেত্রে আপনি মৃত্যু ঘটালেও আপনার কোনো অপরাধ হবে না। তাহলে পয়েন্ট নাম্বার 1 হচ্ছে মৃত্যুর আশঙ্কা যেখানে বিদ্যমান থাকে সেখানে কিন্তু আপনি কি করতে পারবেন? এই যে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার অ্যাপ্লাই করতে পারবেন। এখন দেখেন, গ্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাতের জন্য, যদি কেউ গুরুতর আঘাত করার জন্য আক্রমণ করে, গুরুতর আঘাত আপনাকে এমন ভাবে আঘাত করলো যে আঘাতটা প্রতিহত না করলে গ্রিভিয়াস হার্ট, গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা আপনার বিদ্যমান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারেন? ওই আক্রমণকারীকে মৃত্যু পর্যন্ত ঘটালেও আপনার কোনো অপরাধ হবে না, ফৌজদারি দায় থেকে এখানে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারপর হচ্ছে রেপ বা ধর্ষণ। এই যে দেখা যাচ্ছে কেউ যদি ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ করে, ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ, তাহলেও কিন্তু আপনি এই যে 100 ধারাতে বলা হচ্ছে
এইটুকু থেকেও কিন্তু আপনাকে ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে ধর্ষণকে আপনি ধর্ষক, যিনি ধর্ষণ করতে আসেন তিনি হচ্ছে ধর্ষক, ধর্ষণ করার জন্য আক্রমণ করলে তাকেও মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। এই যে অস্বাভাবিক কামনা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে যদি কেউ আক্রমণ করে, কি করে, এখানে অস্বাভাবিক কামনা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে কোনো ব্যক্তি আপনাকে আক্রমণ করলো, এই আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আপনি এখানে কি করতে পারেন, এই ধারাটা প্রয়োগ করতে পারেন। এখন দেখেন, অপহরণের উদ্দেশ্যে আক্রমণ, অপহরণের উদ্দেশ্যে কেউ যদি আপনাকে অপহরণের উদ্দেশ্যে আক্রমণ করে, সেক্ষেত্রেও কিন্তু আপনি কি করতে পারেন, আক্রমণকারীর মৃত্যু ঘটাতে পারেন। আপনারা এগুলো শিখে নেন। হ্যাঁ, তারপরে হচ্ছে অবৈধভাবে আটক, অবৈধ আটক, রংফুল কনফাইনমেন্ট, অর্থাৎ দেখা যাচ্ছে কোনো ব্যক্তি আপনাকে একটা আবদ্ধ করে বা আবদ্ধ জায়গায় কি করলো, আটক করে রাখলো। এখন এই যে আটক করে রাখলো, আপনি ওই আক্রমণকারী বা যে আপনাকে আটক করে রাখছে তাকে যদি মৃত্যু না ঘটান, তাকে হত্যা না করেন, তাহলে ওই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন না, ওই জায়গা থেকে আপনি বের হতে পারছেন না। এমন ক্ষেত্রে কি করতে পারেন, আপনি তাকে হত্যা করে সেখান থেকে কিন্তু ছুটে আসতে পারেন, বের হতে পারেন, এটাও কোনো অপরাধ হবে না। তাহলে দেখেন, এটা প্রশ্নটা আমি ভালো করে পড়াচ্ছি, এইটা থেকে প্রশ্ন আপনাদের হতে পারে। ঠিক আছে, ধর্ষণের ক্ষেত্রে কি প্রতিরক্ষা প্রয়োগ করবেন ধর্ষিতা বা তার পক্ষে কেউ? হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এটাই তো বলা হচ্ছে, নিজের শরীর বা অপরের শরীর রক্ষার জন্য। আমরা তো 97 ধারাতে পড়লাম যে দেহ রক্ষার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। এটা নিজের দেহ হতে পারে, অপরের দেহ হতে পারে। ঠিক আছে, তো দেখেন, দেহ রক্ষার জন্য 100 ধারাতে 6টি ক্ষেত্র। মৃত্যুর আশঙ্কা যখন বিদ্যমান থাকে, গুরুতর আঘাতের আশঙ্কা যখন বিদ্যমান থাকে, ধর্ষণের উদ্দেশ্যে যদি কেউ আক্রমণ করে, অস্বাভাবিক কামনা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে যদি কেউ আক্রমণ করে, অপহরণের উদ্দেশ্যে যদি কেউ আক্রমণ করে, অবৈধ আটক যদি কেউ করে, তাহলে তখন কি করা যাবে, আক্রমণকারীকে আপনি হত্যা করতে পারবেন, মৃত্যু ঘটাতে পারবেন, গুরুতর আঘাত করতে পারবেন, আপনার কোনো অপরাধ হবে না। তবে এখানে কিন্তু আপনি হত্যা করলেন একজন ব্যক্তিকে, আপনার বিরুদ্ধে কি হবে, মামলা হবে না? অবশ্যই এখানে প্যানাল করে 302 ধারায় খুনের মামলা হবে, হত্যার মামলা হবে। তখন আপনাকে কি করতে হবে, ওই যে সাক্ষ্য আইনের 105 ধারা, আপনি সাধারণ ব্যতিক্রম দাবি করতেছেন, এটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনি যে দাবি করলেন এটা আপনাকেই কি করতে হবে, প্রমাণ করতে হবে। আপনি প্রমাণ করতে ব্যর্থ হলে আপনি দোষী, প্রমাণ করতে পারলে এই ফৌজদারি দায় থেকে আপনাকে কি করা হবে, অব্যাহতি দেওয়া হবে। ওকে, তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা দেখব সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার। এই যে 4টি ক্ষেত্রের কথা বললাম সম্পত্তি রক্ষার জন্য, কেউ যদি আপনাকে দস্যুতার উদ্দেশ্যে আক্রমণ করে, 103 ধারাতে বলা হচ্ছে দস্যুতার উদ্দেশ্যে আক্রমণ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আক্রমণকারীর কি করতে পারেন, মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। রাতে ঘর ভেঙে যদি কেউ প্রবেশ করতে চায়, ঘর ভেঙে অনুপ্রবেশ, হ্যাঁ, ঘর ভেঙে যদি আপনার কি গৃহে ঘর ভেঙে প্রবেশ করতে চায়, সেক্ষেত্রেও আপনি এটা করতে পারবেন। এখন দেখেন, একটা অগ্নি সংযোগের কথা বলা হচ্ছে, অগ্নি সংযোগ। এই অগ্নি সংযোগটা আপনি কিভাবে দিবেন, কারো ঘরে আপনি আগুন দিলেন, তাঁবুতে আগুন দিলেন, বা সম্পত্তি রাখার যে স্থান, সম্পত্তি রাখার স্থানে আপনি যদি অগ্নি সংযোগ করে থাকেন, তাহলে এটা তো প্রপার্টি, ঘর হচ্ছে একটা প্রপার্টি, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে একটা তাঁবু বা সম্পত্তি রাখার স্থান, গুদাম ঘর যাকে বলা হয়। এই যে বই পড়ার চাইতে স্যারের কথাগুলো বেশি মনে পড়বে, ফিরোজ শাহ মোল্লা। ওকে, এখন দেখেন, এই যে অগ্নি সংযোগ, আগুন দেওয়া, কেউ যদি আপনার কোনো গৃহ, কোনো তাঁবু, সম্পত্তি রাখার যে স্থান, সেগুলোতে কি করে, অগ্নি সংযোগ করে আগুন লাগিয়ে দেয়, তখন কিন্তু আপনি সেই ক্ষেত্রে আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। এখন দেখেন, 4 নম্বরে বলা হচ্ছে চুরি, অনিষ্টতাকারী বা
অনধিকার ঘরে প্রবেশ করে যদি গুরুতর আঘাত বা মৃত্যুর আশঙ্কা থাকে। তাহলে দেখেন কেউ চুরি করতে গিয়ে, হ্যাঁ চুরি বা গৃহে প্রবেশ করতে গিয়ে আপনাকে কি করলো, গুরুতর আঘাত করতে পারলো বা মৃত্যুর জন্য আঘাত করলো, মৃত্যুর জন্য বা হত্যার জন্য আঘাত করলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারবেন, সম্পত্তি রক্ষার জন্য এই যে 4টি ক্ষেত্রের কথা বললাম, আক্রমণকারীর আক্রমণ এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, নিজেকে রক্ষা করার জন্য কি করতে পারবেন, তখন আক্রমণকারীর মৃত্যু ঘটালেও কোনো অপরাধ হবে না। তো এইটুকু আমরা সামারি জেনে ফেললাম। আপনি প্রশ্ন যদি হয় কি প্রশ্ন হয়েছে, প্রশ্নগুলো আবার পড়ি, উত্তর করবেন যে আত্মরক্ষা অধিকার বলতে কি বোঝায়, ধারা উল্লেখ করে আত্মরক্ষার অধিকারের উদাহরণ সহ ব্যাখ্যা করুন। প্রশ্ন হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষা প্রয়োগকালে কৃত কোনো কাজই অপরাধ নয়, আলোচনা করুন। প্রশ্ন হয়েছে কখন ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে দেহ রক্ষার জন্য একজন আক্রমণকারীর মৃত্যু ঘটানো যায়, কখন, এই যে কখন তখন 100 ধারাতে 6টি ক্ষেত্র। তারপরে আরেকটা প্রশ্ন হয়েছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে নিজের সম্পত্তি রক্ষার জন্য কখন আক্রমণকারীর মৃত্যু ঘটানো যায়, ক্ষেত্রসমূহ লিখুন। এই যে 4টি ক্ষেত্র, কয়টি ক্ষেত্র, 4টি ক্ষেত্র আপনি লিখবেন। ওকে স্যার, এই 6টি বিষয় মনে রাখার কৌশল 300, 320, 359, 375, 300, তাই ওকে। যারা শেয়ার দিয়েছেন আসলেও অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি, যারা শেয়ার দিচ্ছেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ছোটো করব না, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। যারা শেয়ার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। ওকে, অনেকেই যুক্ত আছেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। ওকে, তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যারা যুক্ত আছেন সবাই বিভিন্ন গ্রুপে আবারও একটা করে শেয়ার করে দিবেন। আমরা 4র্থ অধ্যায়ের কোন কোন ধারা থেকে গুরুত্বপূর্ণ বিষয় আসতে পারে আমরা সেই বিষয়গুলোতে চলে যাব। কোথায় চলে যাব? সেই সকল বিষয়গুলোতে চলে যাব যেখান থেকে প্রশ্ন হয়েছিল এবং হতে পারে, উদাহরণগুলো থেকে আমরা দেখব। ওকে, যাই হোক, অ্যাডমিট কবে থেকে ছাড়তে পারে সেটা কিন্তু আপনাদের নোটিশে দেওয়া আছে, একটু নোটিশটা ভালো করে দেখে নেবেন। তবে শুক্রবারের পর থেকে সম্ভবত আপনাদের অ্যাডমিট পেয়ে যাবেন। অ্যাডমিট পেয়ে যাবেন শুক্রবারের পর থেকে, আমার যতটুকু জানা আছে। তো আরেকটা কথা বলি, আপনাদের পরীক্ষার হলে গল্প বানিয়ে বানিয়ে লিখে পৃষ্ঠা ভরে ফেলতে হবে এমনটা না। আপনি আইনের ধারাটা উল্লেখ করে বেসিকটা যদি উদাহরণের মাধ্যমে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন, উত্তর কিন্তু এখানে হয়ে যায়। তো কঠিন কিচ্ছু না। তো দেখেন, আমরা এখান থেকে আরো কিছু একটু জানবো। কি জানবো? এই যে আত্মরক্ষার অধিকারের প্রয়োগের সীমাটা, এই যে আত্মরক্ষার অধিকার, এটা প্রয়োগ করতে গিয়ে প্রয়োগ করার সীমা। এখন দেখেন, এই যে দেহ রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার, প্রশ্ন কিন্তু হয়েছে এখান থেকে। দেখেন প্রশ্নটা আমি পড়ি, আত্মরক্ষার অধিকারের পরিধি কতখানি? পরিধি, তাহলে আমরা পরিধি, আত্মরক্ষার অধিকারের পরিধি, আত্মরক্ষার অধিকার এর পরিধি, এই পরিধি সম্পর্কে আমরা এখন জানবো। আত্মরক্ষার অধিকারের পরিধি সম্পর্কে আমরা জানবো। 21 তারিখ থেকে অ্যাডমিট দিবে। আমাদের শাহজাহান সাহেব যুক্ত আছেন। আত্মরক্ষার অধিকারের পরিধিটা জানতে হলে আমাদেরকে যাইতে হবে কোথায়? 101, 102 এবং দেখেন পরিধি 102 ধারা। 100 ধারার দেহ রক্ষার জন্য পরিধি সংক্রান্ত বিধান বলা হচ্ছে 102 ধারা। এই যে 100 ধারা পড়লাম না, দেহ রক্ষার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারের পরিধি। দেহ রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পরিধিটা হচ্ছে, উত্তর ছোট করে বলতে উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে লিখবেন। যিনি পরীক্ষক তিনি যেন বুঝতে পারেন আপনি আইনটা জানেন, সুন্দরভাবেই খাতায় উপস্থাপন করবেন, এটাই হচ্ছে মূল বিষয়। তো আত্মরক্ষার অধিকারের পরিধি কতটুকু, এই সম্পর্কে 102 ধারাতে বলা হয়েছে। এখানে দেখেন, দেহের ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারের আরম্ভ এবং স্থিতিকাল, কখন আরম্ভ হবে? প্রশ্নটা হচ্ছে কখন এটা আরম্ভ হবে, কখন আরম্ভ হবে।
এবং কখন শেষ হবে। কখন শেষ হবে এটি হচ্ছে স্থিতিকাল, কখন শেষ হবে। দুইটা উত্তর কিন্তু এখানে জড়িত। এই যে আত্মরক্ষার অধিকার যখন আপনি প্রয়োগ করবেন, এটা কখন আরম্ভ হবে, কখন শেষ হবে। এটা আরম্ভ হবে, দেখেন, দেহের ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার বিপদের সম্ভাবনা দেখার সাথে সাথেই আরম্ভ হয়ে যাবে। অর্থাৎ বিপদ যখন আসন্ন, বিপদ যখন আসন্ন, তখন বিপদ হওয়ার শুরু থেকে, মানে দেখেন বলা হচ্ছে দেহের ব্যক্তিগত আত্মরক্ষার, দেহের ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার যে আরম্ভ, কখন আরম্ভ হবে, আপনি এই যে অধিকারটা কখন শুরু করতে পারেন, বিপদ যখন আসন্ন। বিপদ যখন আসন্ন, যেমন দেহের ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার বিপদের সম্ভাবনা দেখার সাথে সাথেই শুরু হবে এবং বিপদ ন্যায়সঙ্গত সম্ভাবনা যতক্ষণ বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই অধিকার প্রয়োগ করা যাবে। অর্থাৎ শেষ হবে কখন, বিপদ যতক্ষণ থাকবে ততক্ষণ এটা থাকবে। বিপদ, এই যে বিপদ মানে আক্রমণকারীর আক্রমণের যে কথা বলা হচ্ছে, বিপদ যতক্ষণ আপনার বিপদ থাকবে ততক্ষণ আপনি আত্মরক্ষার অধিকারও থাকবে। যতক্ষণ বিপদ, মানে বিপদ বলা হচ্ছে আক্রমণকারী আপনাকে আক্রমণ করবে, এই আক্রমণটা যতক্ষণ পর্যন্ত তার স্থায়ী থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। কখন শেষ হবে, আক্রমণ শেষ, আক্রমণ শেষ, বিপদ শেষ, আপনার বিপদ শেষ, আপনার আত্মরক্ষার অধিকারও শেষ, আত্মরক্ষার অধিকারও শেষ হয়ে গেল। হ্যাঁ, আক্রমণ যখন শুরু হবে তখন থেকে শুধু আক্রমণ শেষ, তখন শেষ। হ্যাঁ, অর্থাৎ বিপদ যখন আসন্ন তখনই শুরু হয়ে যাবে। বিপদ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সময়সীমাটাও থাকবে। ওকে, আত্মরক্ষার অধিকারের সময়সীমাটাও থাকবে। তাহলে দেখেন 102 ধারা আলোচনা করে দিবেন। এখন সম্পত্তি রক্ষার জন্য অধিকার, সম্পত্তি রক্ষার জন্য 103 ধারাতে পড়েছি 4টি ক্ষেত্রে। এখন দেখেন সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারের আরম্ভ এবং স্থিতিকাল, কখন আরম্ভ হবে, কখন শেষ হবে। তাহলে সম্পত্তি রক্ষার জন্য আমরা পড়েছিলাম কত ধারায়, কমেন্ট করে ফেলবেন। 103 ধারাতে। 105 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে কখন শুরু হবে এই অধিকার, কখন শেষ হবে, কখন শুরু হবে, কখন শুরু হবে, কখন শেষ হবে। আজকে গলাটা একটু ভাঙা, সেই কারণেই কথা ওই রকম শোনা যাচ্ছে। শুরু হবে কখন, শেষ হবে। তাহলে দেখেন 105 ধারাতে আমরা যদি চলে যাই, এখানে বলছে দেখেন সম্পত্তির প্রতি, আপনার যে সম্পত্তি সেই সম্পত্তির প্রতি ন্যায়সঙ্গত বিপদের আশঙ্কা শুরু হওয়ার সাথে সাথে এই অধিকার সূচনা হয়। তাহলে বিপদ যখন শুরু, সম্পত্তি নিয়ে যখন বিপদ শুরু হবে, আপনার এই বিপদটা যখন শুরু হবে তখনই কিন্তু আপনার এটা শুরু হয়ে যাবে। শেষ হবে কখন, দেখেন শেষের কথা বলা হচ্ছে বিপদ সম্পত্তি উদ্ধার না হওয়া পর্যন্ত, বিপদাপন্ন যে সম্পত্তি, আপনার যে সম্পত্তি ক্ষতি করতে চাচ্ছে আক্রমণকারী, ওই সম্পত্তি উদ্ধার না হওয়া পর্যন্ত বা সরকারি কর্তৃপক্ষের সাহায্য লাভ না করা পর্যন্ত, বা চুরি, দস্যুতা, অপরাধমূলক অধিকার প্রবেশ, অনিষ্টকর কাজ বা সিধের চুরি যতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, সম্পত্তির ক্ষেত্রে কিন্তু বৃহৎ, কারণ একটা মানুষের পরিশ্রমের ফসল হচ্ছে সম্পত্তি। এই সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে 103 ধারাতে বলা হচ্ছে 4টি ক্ষেত্রে মৃত্যু ঘটাতে পারবেন। এখন আক্রমণকারীর আক্রমণ কখন শুরু হবে, যখন সম্পত্তি বিপদের আশঙ্কা থাকবে, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, দস্যুতা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন কখন, কতক্ষণ পর্যন্ত এটি স্থায়ী থাকবে, যতক্ষণ পর্যন্ত না আপনার সম্পত্তি রক্ষা হবে, যতক্ষণ পর্যন্ত না আপনি সম্পত্তি নিজ হেফাজতে নিতে পারবেন, যতক্ষণ পর্যন্ত না সরকারি কর্তৃপক্ষ কি করবে, এটা রক্ষা করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কি থাকবে। দেখেন 105 ধারাতে
দেখেন বলছে বিবাদাপন্ন সম্পত্তি উদ্ধার না হওয়া পর্যন্ত বা সরকারি কর্তৃপক্ষের সাহায্য লাভ না করা পর্যন্ত দস্যুতা, চুরি, অপরাধমূলক অনধিকার প্রবেশ, অনিষ্টকর কাজ, চুরি যতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। ওকে, তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, এখানে একটা এইটুকু থেকে আপনাদেরকে আমি একটা উদাহরণ পড়াবো। প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে। উদাহরণটা হচ্ছে 106 ধারা থেকে। 106 ধারা থেকে উদাহরণটা হতে পারে আপনার প্রবলেমেটিক। এই যে প্রবলেমেটিক প্রশ্ন কোথা থেকে হবে? প্রবলেমেটিক প্রশ্ন এখান থেকে হয়। প্রবলেমেটিক প্রশ্ন কিন্তু আপনাকে জানতে হবে। প্রবলেমেটিক প্রশ্ন এখান থেকে জানতে হবে। প্রবলেমেটিক প্রশ্ন দেখেন এখান থেকে হতে পারে। এই যে 106 ধারার একটা উদাহরণ আছে। 106 ধারার বেসিকটা কি? নিরপরাধ ব্যক্তির প্রতি ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে মারাত্মক আক্রমণের বিরুদ্ধে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যাবে? আবার বলি, নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধনের সম্ভাবনা বিদ্যমান, অর্থাৎ আক্রমণকারী আপনাকে আক্রমণ করতেছে, আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলেন। এখন এই ক্ষেত্রে কোনো নিরপরাধ ব্যক্তি মারা গেল, ক্ষতি হলো, সেই ক্ষেত্রে কি আপনার ফৌজদারি দায়, ফৌজদারি লায়াবিলিটি হবে? আপনি দেখা যাচ্ছে উদাহরণটা হচ্ছে এইরকম, বলে দিচ্ছি। দেখা যাচ্ছে এ নামক ব্যক্তিকে কিছু আক্রমণকারী হত্যা করার জন্য তাকে আক্রমণ করলো। আক্রমণকারী একে হত্যা করার জন্য আক্রমণ করলো, তার পিছনে ধাওয়া করলো। এখন এ কি করলো? তিনিও কি আত্মরক্ষার জন্য কি করলো? তার হাতের বন্দুক দিয়ে আক্রমণকারীদের উদ্দেশ্যে কি করলো? গুলি করলো। এখন এই আক্রমণকারীদের সাথে কিছু শিশু ছিল, পথ শিশু। এই আক্রমণকারীদের সাথে কিছু পথ শিশু মিশে গেল তাদের সাথে। এখন আক্রমণকারী যখন তাকে ধাওয়া করলো, কাকে? এ নামক ব্যক্তিকে। এখন এ নামক ব্যক্তি দেখতেছে, আমি যদি আক্রমণকারীদের উদ্দেশ্যে গুলি না করি তাহলে আমাকে তারা মেরে ফেলবে। এখন তিনি যখন গুলি করলো, পথ শিশু ছিল আক্রমণকারীদের সাথে। এই পথ শিশুর মাঝখানে একজন পথ শিশু মারা গেল। এই ক্ষেত্রে কি এ নামক ব্যক্তির ফৌজদারি দায় থেকে এখানে অব্যাহতি পাবে? এরকম প্রশ্ন হতে পারে। উত্তর করবেন তো, হবে কিনা? হুরে জান্নাত আলাউদ্দিন যুক্ত আছেন আমাদের দুরন্ত ল একাডেমিতে। শুভকামনা জানাচ্ছি আপু আপনাকে। উনি অনেক ভালো ভালো ভিডিও দিয়ে থাকেন। যারা আইনের শিক্ষার্থী আছেন তাদের জন্য প্রতিনিয়ত লাইভে থাকেন, তো আপনারা ওনাকে ফলো করতে পারেন। হ্যাঁ, হুরে জান্নাত আলাউদ্দিন, শুভকামনা রইল আপনার জন্য। 17তম বিজিএস প্রবলেমেটিক কোয়েশন এসেছে 106 ধারা থেকে। ভেরি গুড। মোহাম্মদ এহসানুল হক, পাবে। হ্যাঁ, এখানে কোনো অপরাধ করেনি, কারণ এই যে এই নামক ব্যক্তি যখন তার পেছনে আক্রমণকারীরা ধাওয়া করলো, দেখেন একটা উদাহরণ আছে। এ নামক ব্যক্তিকে একদল ব্যক্তি খুন করার জন্য তাড়া করে, মানে ধাওয়া করে। তাদের প্রতি গুলি বর্ষণ না করলে কার্যত তার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, এবং সে হত্যা প্রয়াসী লোকগুলোর দলের সঙ্গে মিশ্রিত ছোট শিশুদের ক্ষতির ঝুঁকি না নিয়ে গুলি চালাতে পারেও না। অনুরূপভাবে গুলি চালিয়ে কোনো শিশুর ক্ষতি করলে সে কোনো অপরাধ করেনি। উত্তর কিন্তু হয়ে গেল। এখানে দেখেন, এ নামক ব্যক্তি যদি গুলি না করে তাহলে কিন্তু তারা কি করবে? এই যে আক্রমণকারীরা এ নামক ব্যক্তিকে হত্যা করবে। এখন তিনি তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে তাদের প্রতি গুলি বর্ষণ করলেন, সেখানে একজন পথ শিশু মারা গেলেন। এই ক্ষেত্রেও কিন্তু আক্রমণের হাত থেকে তিনি যে আত্মরক্ষার অধিকারটা প্রয়োগ করতে গেলেন, এটাও তিনি পারবেন। এখানেও তার কোনো অপরাধ হবে না। অর্থাৎ নিরপরাধ যদি কোনো ব্যক্তি মারাও যায় সেক্ষেত্রে কোনো অপরাধ হবে না। ঠিক আছে। সাবিনা খানম, এই যদি গুলি না করতো তাহলে তার মৃত্যুর আশঙ্কা থাকতো। এই ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তি যদি মৃত্যু হয় সেক্ষেত্রে এই ফৌজদারি আদালতের অব্যাহত পাবে। হ্যাঁ,
এটাই হচ্ছে 106 ধারা থেকে উত্তর করবেন, প্রবলেমেটিক প্রশ্ন। হ্যাঁ, আমাদের এহসানুল হক সাহেব কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছেন এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন 17তম বিজিএস পরীক্ষায় হয়েছে। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, এখন আমরা কিছু প্রবলেমেটিক প্রশ্ন সমাধান করব, আপনারা উত্তর করবেন। দেখি কোন কোন প্রবলেমেটিক প্রশ্ন এখান থেকে করা হয়েছে। হ্যাঁ, আমরা দেখব, আপনারা উত্তর করবেন। দেখেন, ওয়াই নামক ব্যক্তি, আমি একটু বুটে লিখে দিচ্ছি, হ্যাঁ সংক্ষেপে, আপনারা উত্তর করবেন। ফ্যাক্টটা একটু লিখে দিচ্ছি, আপনারা উত্তর করবেন। যারা যুক্ত আছেন একটু উত্তর করার চেষ্টা করবেন। ফ্যাক্ট লিখে দিচ্ছি। ফ্যাক্টটা হচ্ছে ওয়াই এক্সকে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে। ওয়াই কি করলো? ওয়াই কি করলো? ধারালো চাপাতি তো বুঝেন, মাংস কাটার চাপাতি দিয়ে এক্সকে আক্রমণ করলো। এখন দেখেন প্রশ্নটাতে কি বলা হচ্ছে, এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াইয়ের প্রতি একটি গুলি ছুড়ে। এখন এক্স কি করলো? তার হাতে রিভলভার বা পিস্তল দিয়ে তিনি গুলি করলেন কাকে? ওয়াইকে গুলি করলো। সে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে তাকে গুলি করলো। এখন দেখেন, যা ওয়াইয়ের গায়ে লাগে, পরবর্তীতে এক্স আরও আরেকটি গুলি করে এবং ওয়াই মারা যায়। গুলি করলো, ওয়াইয়ের গায়ে লাগলো। এখন এক্স কি করলো? এক্স পুনরায় আরেকটি গুলি করলো, পুনরায় আরেকটি ওয়াইকে গুলি করলো। ফলে ওয়াই কি হলো? মারা গেল। এখন প্রশ্নে কি চাচ্ছে একটু দেখি আমরা। প্রশ্নে চাচ্ছে এই ঘটনায় এক্স আত্মরক্ষার অধিকারের সুবিধা পাবে কিনা। এই যে এক্স কি করলো, এক্স এখানে আত্মরক্ষার অধিকারের সুবিধা পাবে? এক্স কি এখানে আত্মরক্ষার অধিকারের সুবিধা পাবে? কমেন্ট করবেন। পাবে? প্রশ্নটা আবার বুঝিয়ে দিচ্ছি। ওয়াই এক্সকে হত্যা করার জন্য চাপাতি দিয়ে আক্রমণ করলো। এখন এক্স তার আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার হাতে রিভলভার ছিল, এটা দিয়ে ওয়াইকে গুলি করলো। ওয়াইকে গুলি করার পরে এক্স কি করলো? পুনরায় আরেকটি গুলি করলো। কাকে? ওয়াইকে। ওয়াইকে আরেকটি গুলি করলো, ফলে ওয়াই মারা গেল। প্রশ্ন হচ্ছে আত্মরক্ষার অধিকারের সুবিধা এখানে তিনি পাবেন কি পাবেন না? উত্তর করবেন, এমসিকিউ এর মতো উত্তর করে ফেলবেন চমৎকারভাবে। হ্যাঁ, অনেকে যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ। উত্তর করেন কি হবে? সাবিনা খানম বলছেন এখানে প্রবলেমেটিক দুইভাবে বিশ্লেষণ করতে হবে। ফার্স্ট বিশ্লেষণটা করতে হবে, যদি প্রথম গুলির পর ওয়াই যদি আহত হয়, তাহলে আহত হওয়ার পর যদি অস্ত্রটা ফেলে দেয়, তাহলে তৃতীয়বার গুলি ছাড়া তার জন্য ঠিক হয়নি, এক্ষেত্রে আত্মরক্ষার অধিকার পাবে না। আচ্ছা, পাবে না। প্রথম গুলিতে পাবে, পরেরটা পাবে না। আচ্ছা, ওকে, আপনারা সবাই উত্তর করবেন। হ্যাঁ, অনেকেই উত্তর দিয়েছেন। ওকে, দেখেন আমরা এখানে এই প্রবলেমেটিক প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা এখানে এইভাবেই দেব। এখানে দেখেন মতামত জানতে চাওয়া হচ্ছে, এখানে পাবে কি পাবে না। এখানে বিচার্য বিষয়টা উনি পাবেন নাকি পাবেন না। এখানে দেখেন, যদি দেখেন প্রথম যদি ওয়াই গুলি করে এক্সকে, এক্স যখন ওয়াই যখন চাপাতি নিয়ে আক্রমণ করলো, এক্স কি করলো? গুলি করলো। এখন প্রথম গুলিতেই যদি সে পরাস্ত হয়ে যায়, তার হাত থেকে চাপাতি পড়ে যায় বা গুলি খেয়ে আহত হয়ে পড়ে যায়, তাহলে পুনরায় যদি আরেকটা গুলি করে, সেটা আত্মরক্ষার অধিকার ক্ষেত্রে প্রয়োগ হবে না। তবে এখানে লক্ষ্য রাখতে হবে, প্রশ্ন কিন্তু এটা বলেনি।
যে এক্স নিজেকে বাঁচানোর জন্য রিভলভার দিয়ে ওয়াইয়ের প্রতি গুলি করে, যা ওয়াইয়ের গায়ে লাগে। পরবর্তীতে এক্স আরও আরেকটি গুলি ছড়ে, যা ওয়াই মারা যায়। প্রশ্নে কিন্তু যদি বলতো যে সে পরাস্ত হয়ে যায় বা তার হাত থেকে চাপাতে পড়ে যায়, পরে যদি আরেকটি গুলি করতো, তাহলে কিন্তু আত্মরক্ষার অধিকার পেত না। কিন্তু প্রশ্নে কিন্তু একটা কনফিউজ ধরে রেখেছে, দুইভাবে আপনাকে উত্তর করতে হবে। যে এখানে প্রথমত সে গুলি করার পরে সে যদি পরাস্ত হয়ে যায়, তার হাত থেকে চাপাতি পড়ে যায়, তাহলে পাবে না, এটা সত্য। তবে তিনি যদি গুলি খাওয়ার পরেও আবার তাকে আক্রমণ করতে আসে, সেক্ষেত্রে কিন্তু আত্মরক্ষার অধিকার পেয়ে যাবে তখন। ঠিক আছে? হ্যাঁ, অনেকেই প্রথম গুলিতে পেত, কিন্তু পরের গুলিতে করাতে আর পাবে না। দেখেন, প্রথম গুলিতে এক্স আত্মরক্ষার অধিকার পাবে, ঠিক আছে। এখন সে যদি পরাস্ত হয়ে যায়, পড়ে যায়, পরের গুলিতে আর পাবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে ওয়াই যদি আবার তাকে আক্রমণ করতে আসে গুলি খাওয়ার পরেও, তখন কিন্তু পেয়ে যাবে, তখন কিন্তু আত্মরক্ষার অধিকার পাবে। হ্যাঁ, এটাই হচ্ছে মূল বিষয়। ওকে, আমরা এখান থেকে জানলাম। আরও কিছু প্রবলেমেটিক প্রশ্ন দেখি। আচ্ছা, আরেকটি প্রবলেমেটিক প্রশ্ন। এখন আমরা কিছু প্রবলেমেটিক প্রশ্ন পড়ব। প্রথম গুলিতে পর্যন্ত বা পরের গুলি পাবে না যদি ওয়াই আহত হওয়ার পরেও পুনরায় আক্রমণ না করে। হ্যাঁ, ভেরি গুড। মোহাম্মদ মহিউদ্দিন চমৎকার বলেছেন। তো আমরা কিছু প্রবলেমেটিক, দেখেন ৭৬ ধারা থেকে ৯৪ ধারা পর্যন্ত প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে। ৭৬ ধারা থেকে ৯৫ ধারা, ৭৬ ধারা থেকে ৯৫ ধারা, কোন কোন ধারা থেকে প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে চলুন আমরা একটু দেখে নিই। হ্যাঁ, দেখেন, একটা প্রশ্ন আমি এইভাবে বলি। বাজারের গুদাম ঘরে আগুন লাগানোর ফলে কর্মচারী তুহিন পানি দিয়ে তা নিভিয়ে ফেলার সক্ষম হয়, তবে পানি ডালার ফলে বহু মূল্যবান দ্রব্য নষ্ট হয়ে যায়, এতে তার মালিক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এখানে তুহিনের দায় নির্ণয় করুন। এখন দেখা যাচ্ছে বাজারের একটি গুদাম ঘর আছে। এই যে বাজারের একটা গুদাম ঘর, বাজারের গুদাম ঘরে কি লাগলো? আগুন লাগলো। আগুন লাগে। এখন এই দোকানের কর্মচারী কি করলো? কর্মচারী আগুন নেভানোর জন্য কি করলো? তিনি আগুন নেভানোর জন্য পানি ঢাললো। এই পানি ঢালার ফলে এই গুদাম ঘরে থাকা অনেক টাকার দ্রব্য, মূল্যবান জিনিসপত্র নষ্ট হলো। এখন এই যে কর্মচারী তিনি এটা যে করলেন, প্রশ্নে দেখেন এখানে তুহিনের দায় নির্ণয় করুন। তার দায় নির্ণয় করতে বলা হচ্ছে। তার দায়টা কি হবে? তার দায় কোন ধারা থেকে এটা উত্তর করবেন? চোখ বন্ধ করে কল্পনা করতে হবে। এটাই হচ্ছে প্রশ্ন। এই মুহূর্তে আপনি প্রশ্ন পড়বেন, চোখ বন্ধ করে উত্তর করবেন। অনেকেই উত্তর দিয়েছেন। আব্দুল আলিম, ভেরি গুড। আব্দুল আলিম, ভেরি গুড। এহসানুল হক, ভেরি গুড। লাইলাতুল ফেরদাউস, মিনারা জান্নাত, ভেরি গুড। ফরিদ উদ্দিন, তুহিনের দায় নাই। আচ্ছা, তুহিনের দায় নাই। ৮১ ধারায় অধীনে কোনো অপরাধ হবে না। ভেরি গুড। ৮১ ধারা, দেখেন ৮১ ধারাতে কি বলছে? চমৎকার কিছু উদাহরণ এখান থেকে আসে, প্রশ্ন এখান থেকে হতে পারে। ৮১ ধারাতে বলছে অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত সরল বিশ্বাসে অন্য ক্ষতিরোধের উদ্দেশ্যে সম্ভাব্য ক্ষতিকর কাজ। তাহলে এখানে তার দায়টা কি? তার দায় তিনি কোনো অপরাধ করেননি। ৮১ ধারার উত্তর এটা এমনভাবে হতে পারে। দেখা যাচ্ছে ৮১ ধারাতে কি বলছে? গুড ফেথ বা অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত তিনি যদি কোনো কাজ করে থাকেন, সামান্য ক্ষতিকর কাজ, সেটা অপরাধ হবেন না। সামান্য ক্ষতিকর কাজ অপরাধ হবে না। ধরেন একটা সমুদ্র দিয়ে একটা জাহাজ যাচ্ছে, দেখা যাচ্ছে একটা জাহাজ যাচ্ছে, বড় একটা জাহাজ যাচ্ছে। এখন এই বড় জাহাজ যখন যাচ্ছে, এই জাহাজে কিন্তু অনেক যাত্রী, স্টিমার বা জাহাজ যাই বলি না কেন, এখানে অনেক যাত্রী আছে, প্রায় ১,০০০। এখন এই ১,০০০ যাত্রী, তার সামনে দেখা যাচ্ছে আরেকটা বড় জাহাজ কি করলো? এখানে সামনাসামনি ধাক্কা লেগে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বিদ্যমান আছে। দুইটা জাহাজের মুখোমুখি সংঘর্ষে তাদের মধ্যে বহু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা
আছে। এখন এই জাহাজের মালিক, এই জাহাজের যিনি ড্রাইভারই বলি, আমি ড্রাইভারই বলি, এখন তিনি কি করলেন, পথ গতিরোধ মানে এই যে পথ তিনি পরিবর্তন করলেন, কিন্তু দেখা যাচ্ছে তিনি যদি এই দিক দিয়ে যান, এখান থেকে আরও কিছু ছোট নৌকা আছে যেখানে 2-3 জন যাত্রী আছে, তারা কি করতে পারে, তাদের নৌকাটা ডুবে 2-3 জন লোক মারা যেতে পারে। হ্যাঁ, রাফিকা সুলতানা, ভেরি গুড, সেই ডিম জাহাজ, এখন তো জাহাজ হয়েছে না আজকে রাফিকা, ডিম জাহাজ, রাইট। তো এই যে জাহাজটা যখন এই দিক দিয়ে দিবে, এই দিক দিয়ে যাবে, তখন দেখা যাচ্ছে এখানে নৌকায় থাকা 2-3 জন যাত্রী তারা কি মারা যেতে পারে, ক্ষতি হতে পারে। এখন দেখেন এই যে বড় বৃহৎ একটা ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে ছোট একটা ক্ষতি করলো, ছোট ক্ষতি, এটা কোনো অপরাধ নয়, এটা অপরাধ নয়। ওকে, এইগুলো থেকে প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে। উত্তর হচ্ছে 81 ধারা থেকে প্রশ্নের উত্তর করবেন। আপনি যদি ধারাটা মেনশন করে সঠিকভাবে উত্তরগুলো করতে পারেন, প্রশ্ন ভুল হবে না। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি আরও কিছু প্রবলেমেটিক প্রশ্নে। সৈনিক এক্স তার ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তার আইনানুগ আদেশক্রমে জনতার উপর গুলিবর্ষণ করে, এক্স এর দায় নিরূপণ করুন। এক্স কি করলো, তার ঊর্ধ্বতন যে অফিসার তার নির্দেশে, তার হুকুমে কি করলো, তিনি জনতার উপর গুলিবর্ষণ করলো। এই যে এক্স সেখানে কি কোনো অপরাধ করেছে, তার দায় নিরূপণ করতে হবে। হরে জান্নাত আলাউদ্দিন, নাইস ক্লাস। হ্যাঁ আপু, আপনার ক্লাসগুলো অনেক ভালো হয়, আমিও তো আপনার ক্লাস দেখি, অনেক ভালো। হ্যাঁ, এখানে দায়টা কি হবে, উত্তর করবেন। সৈনিক এক্স তার ঊর্ধ্বতন বড় ক্ষতির চেয়ে ছোট ক্ষতি হওয়ার তার কোনো অপরাধ হবে না। আব্দুল আলিম কোথা থেকে উত্তর করবেন, হ্যাঁ অপরাধ। এখানে আপনি দেখেন ধারাটাই হচ্ছে মেন, আপনি ধারাটা মেনশন করে প্রবলেমেটিক প্রশ্নের উত্তরগুলো যদি করতে পারেন, আপনি 5 নাম্বারের থাকে। এটা অঙ্কে, আমি বলি অঙ্কের মতো প্রশ্ন, এই যে আমরা যে অঙ্ক পরীক্ষা দিতাম, অঙ্ক হলে ফুল নাম্বার, পূর্ণ নাম্বার আমাদেরকে দিয়ে দিত, তাই না? এখানেও কিন্তু তাই, আইনের পরীক্ষার ক্ষেত্রেও ধারাটা সঠিক থাকলে, ব্যাখ্যাটা সঠিক যদি আপনি দিতে পারেন, উত্তর 100% ওকে, নাম্বার 5 থাকলে 5 দিয়ে দিবে। 76 ধারা, তাহলে এখানে কোনো অপরাধ হবে না, এটা আমরা সবাই জানি। প্যানাল কোডের 4র্থ অধ্যায়ে কোনো অপরাধ হবে না, এটা আমরা সবাই জানি। ধারাটা তো জানতে হবে, 76 ধারাটা। ঊর্ধ্বতন অফিসারের নির্দেশে যদি কি করে, এই যে উদাহরণটা 76 ধারা থেকে জেনে নেবেন। হ্যাঁ, এইগুলো হচ্ছে মূল বিষয়। এই যে আরেকটা উদাহরণ, এক্স যথেষ্ট সতর্কতা অবলম্বনের মাধ্যমে, দেখেন এক্স যথেষ্ট সতর্কতা অবলম্বনের মাধ্যমে একটি কোরাল দিয়ে কি করলো, কাজ করার সময় হঠাৎ কোরালটির বাট খুলে তার পাশে দাঁড়ানো একটা ব্যক্তিকে নিহত করলো। এক্ষেত্রে এক্সের কোনো অপরাধ হবে কিনা? কোরালের বাট কত ধারায়, কোরালের বাট পড়িয়েছিলাম, কোরালের বাট কত ধারায় হবে, আমরা প্রবলেমেটিক প্রশ্ন পড়ব, রিভিশন হয়ে যাবে। গলাটা খুবই টেম হয়ে গেছে আজকে ভাইয়া। চমৎকার হাসানুল হক। এমসিকিউ এর মতো কিন্তু এগুলো কিন্তু এমসিকিউ এর মতোই উত্তর। হ্যাঁ, এখানেও কোনো অপরাধ হবে না, 80 ধারা। ওকে, ভেরি গুড। যারা উত্তর দিচ্ছেন, এখানে কোনো অপরাধ হবে না, 80 ধারা। যারা জানেন আবার লিখে ফেলেন, জানা বিষয় বারবার জানবেন, বারবার রিভিশন দিবেন। ওকে, আরেকটা টেকনিক বলেছিলাম, যারা লিখিত পরীক্ষা দিবেন, এই মুহূর্তে উত্তর পড়ার পূর্বে প্রশ্নগুলো, সূচিপত্রগুলো, প্রত্যেকটা অধ্যায়ের দেখবেন সূচিপত্র থাকে, সূচিপত্রটা ভালোভাবে পড়বেন, ভালোভাবে প্রত্যেকটা প্রশ্ন পড়বেন। উত্তর আপনি আগে দেখার আগে আপনি নিজে মাথাটা খাটাবেন, নিজে চিন্তা করবেন, এই প্রশ্নের উত্তরটা কোন ধারা থেকে হতে পারে, এইভাবে আমি উত্তর করব। ওকে, এটাই হচ্ছে আপনার এখন কাজ। প্রত্যেক দিন 1 ঘন্টা করে এটা করেন। আমার এই যে 7 দিন রিভিশন ক্লাস করবেন না, প্রত্যেক দিন আপনারা কি করবেন, প্রবলেমেটিক প্রশ্ন হোক আর বর্ণনামূলক প্রশ্ন হোক, চিন্তা করবেন কোন ধারা থেকে উত্তরটা আমি করতে পারবো। 1 ঘন্টা করে প্রত্যেক দিন এটা
প্র্যাকটিস করেন, পরীক্ষার হলে আপনি ঝড় তুলে ফেলবেন। এটা হচ্ছে টেকনিক। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ। এই নিশি রজনীতে, এই যে নিশি রজনী এমসিকিউর পূর্বেও কিন্তু আমি এই ঋষি রজনীতে আপনাদেরকে পড়িয়েছিলাম রাত 12টা 1টা 2টা পর্যন্ত। এই ফ্রি ক্লাস দেখেও কিন্তু অনেকেই কোচিং করেননি, আমার ফ্রি ক্লাস দেখেই অনেক শিক্ষার্থী ইনশাল্লাহ পাশ করেছেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি এবারও এই রিভিশন ক্লাসের মাধ্যমে যে টেকনিকগুলো, যে বিষয়গুলো আপনাদেরকে শিখিয়ে দেব। এই যে প্যানেল কোড, ভাই প্যানেল কোড থেকে কয়টা প্রশ্ন থাকবে? 2টা। 2টার কি উত্তর করতে হবে আপনার? একটা প্রশ্নের উত্তর করতে হবে। এখন দেখেন, আমি কিন্তু আমার কোচিংয়ে মাঝে মাঝে পরীক্ষা নেই। এখানে আমি প্রশ্নে লিখে দিই, যে কোনো 2টা প্রশ্নের উত্তর দেন। দেখা যাচ্ছে 1 নং প্রশ্নের মধ্যে ক খ থাকে। অনেক শিক্ষার্থী কি করে জানেন? ক এবং খ উত্তর দিছে, মানে সে 2টা প্রশ্নের উত্তর দিছে, সে তার ধারণা ক এবং খ উত্তর দিয়েছি, তাহলে 2টা প্রশ্ন হয়ে গিয়েছে। ভাই কেউ মাইন্ড করবেন না। অনেক শিক্ষার্থী আছে কয়টা প্রশ্নের উত্তর, কোন বিভাগ থেকে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে এটাই বুঝে না এখনো। তারা কিভাবে পরীক্ষার হলে পাশ করবে, এটা নিয়ে আমি আসলে দ্বিধাদ্বন্দ্বে আছি। আপনি বিভাগটা, মানে ক বিভাগ, খ বিভাগ, ঘ বিভাগ, এইরকম বিভাগ থাকবে। যেমন ধরেন পরীক্ষার আপনাদের বার কাউন্সিলের ক বিভাগ নামে একটা বিভাগ থাকবে। এখানে 3টা প্রশ্ন থাকবে। দেওয়ানি কার্য বিধি থেকে থাকবে 2টা, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে থাকবে 1টা। উত্তর করতে হবে 2টা, যে কোনো 2টা। এখন প্রশ্নে কিন্তু থাকে প্রত্যেক বিভাগ থেকে উত্তর করুন, শুধুমাত্র ক বিভাগ থেকে 2টা, আর প্রত্যেকটা বিভাগ থেকে 1টা করে প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন খ বিভাগ থেকে সম্ভবত ফৌজদারি থাকে, যে কোনো একটা, প্যানেল কোড থেকে যে কোনো একটা, সুনির্দিষ্ট থেকে শুধুমাত্র 1টা প্রশ্নই থাকে এখানে। হ্যাঁ, পরাণ স্যার সবাই সমস্যা নাই, আপনাকে ধন্যবাদ। নাসিমা আনন্দ, পরাণ স্যার সমস্যা নাই, 2টা 35 মিনিট পর্যন্ত ক্লাস করানো হয়েছে আলহামদুলিল্লাহ। শাহজাহান সাহেব, হ্যাঁ এবারও করাবো ইনশাল্লাহ, কথা দিয়েছিলাম অনেক শিক্ষার্থীকে। আরেক সপ্তাহ পূর্বেই আমি ওই ক্লাসগুলো শুরু করতে চেয়েছিলাম ঈদের পরপরই। যাই হোক, কিছু পার্সোনাল প্রবলেম, অনেক কিছু আছে বলা যাবে না, তার জন্য ক্লাসগুলো করিনি। তবে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ 7 দিনের রিভিশন ক্লাস শেষ করে দেব। প্যানেল কোড আজকে নেব, আগামীকাল ওকে। প্রত্যেকটা আইনের বড় বড় 3টা 9টা ক্লাস, ছোট আইনের 1টা করে ক্লাস থাকবে। এটাই হচ্ছে মূল বিষয়। এখন দেখেন, আমরা আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি। একজন ডাক্তার সরল বিশ্বাসে তার রোগীকে জানায় যে সে আর বাঁচবে না। এই কথা শোনার পরেই সে মানসিক আঘাত পেয়ে মারা গেল। ডাক্তার জানতেন যে এই কথা শোনার পর রোগী মারা যেতে পারে, এক্ষেত্রে তার কোনো অপরাধ হবে কি না? একজন শল্য চিকিৎসক তার রোগীকে সরল বিশ্বাসে বললেন যে আপনি আর বাঁচবেন না, মারাত্মক ব্যাধি, মারাত্মক রোগ হয়েছে আপনার। এখন কি হবে বলেন? সে মারা গেল, ডাক্তার জানতো এটা বললে মারা যেতে পারে। কোথা থেকে উত্তর করতে হবে? চমৎকার মিনারা জান্নাত কিন্তু দুরন্ত গতিতে। সাবিনা খানম, হুরে জান্নাত আলাউদ্দিন, হ্যাঁ স্যার, ওকে ওকে। আব্দুল আলিম 93 ধারা, ভেরি গুড 93 ধারা। দেখেন 93 ধারার উদাহরণটা দেখে নেবেন। এইগুলো থেকে উদাহরণগুলো বেশি পড়বেন, এই ধারাগুলো থেকে উদাহরণগুলো বেশি পড়তে হবে। সরল বিশ্বাসকৃত যোগাযোগের কথা বলা হচ্ছে। এই যে আমি একজন আইনজীবী, একজন ক্লায়েন্ট আসলো একটা মামলা নিয়ে, কথার কথা একজন ক্লায়েন্ট একটা মামলা নিয়ে আসলো, হত্যা মামলা, তার ছেলে হাজতে। এখন আমি তার মহিলাকে বললাম যে আপনার ছেলের এই মামলায় ফাঁসি হতে পারে। এটা শুনেই তার মা স্ট্রোক করে মারা গেল, মহিলাটা মারা গেল। এই যে সরল বিশ্বাসকৃত যোগাযোগের কথা বলা হচ্ছে। ডাক্তার কি করলো? রোগীকে বলল আপনার একটা মারাত্মক ব্যাধি হয়েছে, মারা যেতে পারেন। এটা শোনার পরেই সে মারা গেল। এটাই হচ্ছে 93 ধারা, মনে রাখবেন, অপরাধ হবে না। সরল বিশ্বাসকৃত যোগাযোগ। পরের প্রশ্নে চলে যাচ্ছি, প্রবলেমেটিক প্রশ্ন। হ্যাঁ, এক্সপ্রহিত হওয়ার হুমকির ভয়ে একদল ডাকাতের চরিত্র অবগত থাকা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগাযোগ করে এবং ডাকাতি করে। দেখেন, এক্সপ্রহিত হওয়ার হুমকির ভয় মানে এক্স নামক একজন ব্যক্তি, প্রশ্নটা বুঝেন। এক্স নামক একজন ব্যক্তিকে কি করলো? হুমকি দিল। কিছু ডাকাত তাকে হুমকি দিল। আমি প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল প্রশ্ন, এটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আসতে পারে ভাই। না শুধু 93, 88 পড়াচ্ছি পরে। হ্যাঁ,
আগে দেখেন আমরা এখানে যাব এক্স হুমকির ভয়ে ডাকাত দলের চরিত্র অবগত থাকা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে। এখন দেখেন এখানে কিছু ডাকাত আছে, এক্স সেই সম্পর্কে জানে যে হ্যাঁ তারা ডাকাত, বি সি ডি ই এফ এই 5 জন ব্যক্তি ডাকাত, এক্স সেটা অবগত। এখন এই ডাকাত দলের ভয়ে কি করলো, ভয়ে ভীত হয়ে তিনি ডাকাত দলে যোগ দিলেন, ডাকাত দলে যোগ দিলেন। দেখেন প্রশ্নটা বুঝতে হবে, ডাকাত দলে যোগ দিলেন, অংশগ্রহণ করলেন, ঠিক আছে। এখন প্রশ্নে বলা হচ্ছে দেখেন এক্ষেত্রে এক্স প্রহিত হওয়ার হুমকির ভয়ে ডাকাতিতে অংশগ্রহণ করলে পেনাল কোড 1860-এর সাধারণ ব্যতিক্রম আশ্রয় লাভের অধিকারী হবে কিনা সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক আলোচনা করুন। এখানে কি হবে উত্তর করবেন। চুরানব্বই ধারা অনুযায়ী এর অপরাধ হবে কিনা। 94 ধারাতে আমরা বুঝতে পারলাম এই যে এক্স তিনি কি করলেন, বি সি ডি ই এফ 5 জন ব্যক্তি ডাকাত দলে সদস্য, তারা হুমকি দিল যে আপনাকে অবগত, মানে এই এক্সকে হুমকি দিল মেরে ফেলবো, আমাদের দলে দুঃখ, এটা অপরাধ হবে কিনা। দেখি অনেকেই কমেন্ট দিচ্ছেন, ভেরি গুড। দেখেন এখানে কিন্তু এক্স এর অপরাধ হবে, হ্যাঁ ভেরি গুড জাকিয়া, এখানে এক্স এর অপরাধ হবে, অপরাধ হবে। কেননা এখানে 94 ধারার যে ব্যাখ্যাটা আপনাকে পড়তে হবে, 94 ধারাতে আমরা সবাই চলে যাই, বেসিকটা জেনে নেই, এখান থেকে কিন্তু প্রবলেম আছে আপনাদের। 94 ধারাতে আমরা সবাই চলে যাচ্ছি। দেখেন হুমকির ফলে বাধ্য হয়ে কোনো ব্যক্তি কর্তৃকৃত কাজ, হুমকির ফলে বাধ্য হয়ে 94 ধারা অনুযায়ী অপরাধ হবে। কারণ দেখেন ব্যাখ্যা এক নাম্বার ব্যাখ্যা কত, ব্যাখ্যা 1 সবাই পড়বেন, ব্যাখ্যা যেখানে আছে পেনাল কোডের যেখানে ব্যাখ্যা সেখানেই আপনারা পড়বেন, এটা গুরুত্বপূর্ণ। পেনাল কোডের যেখানেই দেখবেন ব্যাখ্যা আছে সেখানেই আপনাকে পড়তে হবে। হ্যাঁ, ব্যাখ্যা 1 নাম্বার দেখেন, যে ব্যক্তি নিজের ইচ্ছায় বা প্রহিত হওয়ার ভয়ে একদল ডাকাতের চরিত্র সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও উক্ত ডাকাত দলের সঙ্গে যোগদান করে সে তার সহচরদের করা আইনত অপরাধ বলে গণ্য কোনো কাজ করার জন্য বাধ্য হয়েছে, এই অজুহাতে এই ব্যতিক্রমের সুযোগ গ্রহণকারী অধিকারী হবে না। মানে কি, মানে হচ্ছে 94 ধারার ব্যাখ্যা নাম্বার 1, এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ডাকাত দলের সাথে যুক্ত হয়ে যায় তাদের ভয়ে ভীত হয়ে, তাহলে ব্যাখ্যা নাম্বার 1 এই ডাকাত দল যে কোনো কাজ করলে সেই অপরাধ থেকে তিনি রেহাই পাবেন না, তিনিও কি ডাকাতি করেছেন বলে গণ্য হবে। ঠিক আছে, এটা অপরাধ। তাৎক্ষণিক হত্যার হুমকি থাকলে অপরাধ হবে না, অন্যথায় হবে। কেন, সব ক্ষেত্রেই হবে। ব্যাখ্যা নাম্বার 1, যে ব্যক্তি নিজের ইচ্ছায় বা অপ্রীহত হওয়ার ভয়ে একদল ডাকাতের চরিত্র, প্রশ্নে হচ্ছে প্রহিত হওয়ার ভয়ে, ডাকাতের চরিত্র সম্পর্কে অবগত হওয়ার পরেও কি করলো না, তিনি ডাকাত দলে যোগ দিলেন, তাদের কাজ সহযোগিতা করলেন, এখানে তিনি 94 ধারার কোনো সুবিধা পাবেন না, তিনি অপরাধী হবেন। ব্যাখ্যা নাম্বার 1 দেখেন, প্রশ্ন পড়েন ভালো করে, আবার পরে বোঝাচ্ছি, মূল বই থেকে বোঝাচ্ছি। যে ব্যক্তি নিজের ইচ্ছায় বা প্রহৃত হওয়ার ভয়ে, মানে মার খাওয়ার ভয়ে, হুমকির ভয়ে একদল ডাকাতের চরিত্র সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও ডাকাত দলের সাথে যোগদান করে সে তার সহচরদের করা আইনত অপরাধ বলে গণ্য কোনো কাজ করার জন্য বাধ্য হয়েছে, এই অজুহাতে এই ব্যতিক্রমের সুবিধা পাবে না। ঠিক আছে, তাহলে এটা অপরাধ হয়ে যাবে তার। অনেকেই দেখেন উত্তর করে ফেললেন না বুঝেই, না এটা অপরাধ হবে না, অপরাধ হয়ে যাবে তখন। ব্যাখ্যা নাম্বার 1, 94 ধারা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়ে যেতে পারে, আন্ডারলাইন করে রাখেন ব্যাখ্যা 1।
এখন দেখেন ব্যাখ্যা নাম্বার 2, ব্যাখ্যা নাম্বার 2টা পড়ে নেন। হ্যাঁ, ব্যাখ্যা নাম্বার 2, 94 ধারার ব্যাখ্যা নাম্বার 2। এখানে দেখেন বলা হচ্ছে, যে ব্যক্তিকে একদল ডাকাত আইনত অপরাধ বলে গণ্য কোনো কিছু সম্পাদনের জন্য অবরুদ্ধ করে তাৎক্ষণিক মৃত্যুর ভয় প্রদর্শন করতে বাধ্য করে। ব্যাখ্যা নাম্বার 2, দৃষ্টান্ত স্বরূপ একজন কর্মকর্তাকে তার যন্ত্রপাতি নিয়ে ডাকাতগণ কর্তৃক কোনো ঘরে প্রবেশ লুটতরাজ করার জন্য উক্ত ঘরের দরজা জোরপূর্বক ভাঙার জন্য বাধ্য করা হয়, সে ব্যক্তি এই ব্যতিক্রমের আশ্রয় লাভ করার অধিকারী হবে। তাহলে দেখেন একটা উদাহরণ দিয়ে দেই, চমৎকার একটা উদাহরণ। এখন এই ডাকাত দল কি করলো, একজন মেকারের কাছে গেল। মেকার আছে না, মেকার, যারা তালা খুলতে পারে, তালা আছে না, তালা খুলতে পারে মেকার। এখন ডাকাত দল কি করলো, তারা তালা খুলতে পারতেছে না, একটা ঘরের ডাকাতি করবে, তারা তালা খুলতে পারতেছে না, একজন মেকারের কাছে গেল। মেকার জানলো হ্যাঁ এরা ডাকাত। এখন মেকারকে কি করলো, মৃত্যুর ভয় দেখালো তৎক্ষণাৎ। এই তুই যদি আমাদের সাথে না যাস, ওই তালাটি না খুলে দেস, তাহলে তাকে হত্যা করবো, খুন করে ফেলবো। তখন মেকার কি করলো, মৃত্যুর ভয়ে ভীত হয়ে তিনি তাদের সাথে গেলেন, তালাটা খুলে দিলেন। এই ক্ষেত্রে তিনি 94 ধারার সুবিধা পাবেন, তিনি দায় থেকে তখন অব্যাহতি পাবেন, এখানে কোনো অপরাধ হবে না। ব্যাখ্যা 2, তাহলে ব্যাখ্যা 2তে বলছে মৃত্যুর ভয়, তাৎক্ষণিক মৃত্যুর ভয়, ঠিক আছে, বাধ্য করলে। ব্যাখ্যা নাম্বার 1, ব্যাখ্যা নাম্বার 2 ভালো করে পড়তে হবে, 94 ধারা। হ্যাঁ, দেখেন পেনাল কোডের গুরুত্বপূর্ণ সাজেশন কিন্তু আগামীকালকে লাইভে এখানে দেব। হ্যাঁ, লাইভে দেব, আরও গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। আমরা লড়াই করতেছি একটা প্রশ্নের জন্য, 2টা প্রশ্ন আমাদের কমন পাওয়ার দরকার নেই। আমরা এমন টেকনিকে পড়ব যেন আমরা একটা প্রশ্ন কমন পেয়ে সুন্দরভাবে 15 নম্বরের প্রশ্নের উত্তর পেনাল কোড থেকে করে আসতে পারি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে। তারপরে আমরা আরও কিছু প্রবলেমেটিক প্রশ্নে চলে যাচ্ছি। কয়টা বাজে? 11টায় ক্লাস শুরু করেছি, 24 বাজে। আমরা আর 20 মিনিটের মতো ক্লাসে যুক্ত থাকব। অনেক শিক্ষার্থী এখনো যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ, প্রায় 123 জন। ভেরি গুড, অনেক শিক্ষার্থী। ওকে, আমরা আরও কিছু প্রবলেমেটিক প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে 94 ধারা ক্লিয়ার, বুঝতে পারছেন? 94 ধারা আমি যেখান থেকে বলবো সেখান থেকে প্রশ্নগুলো ভালো করে বুঝে নেবেন। 94 ধারাটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য, শিখে নেন। হ্যাঁ, ব্যাখ্যাটা পড়ে নেন ভালো করে। এখন দেখেন, এই যে 88 ধারা থেকে একজন বললেন শল্য চিকিৎসক। আপনাদের এখানে দেখেন দুই রকমের, দেখেন সার্জন বা শল্য চিকিৎসক নিয়ে 2টা প্রশ্ন, 88 এবং দেখেন 93 ধারার 2টা। দেখেন 88 ধারা আর একটা হচ্ছে কোথা পড়লাম, 93 ধারা। এটা নিয়ে প্রবলেমেটিক হতে পারে, প্রবলেম হতে পারে। 88 ধারার প্রবলেমটা কি, 93 ধারার প্রবলেমটা কি? অনেকেই প্রশ্ন পড়লে তিনি মনে করেন এটা মনে হয় 88 ধারা হবে, আবার অনেকেই মনে করে এটা মনে হয় 93 ধারা হবে। 2টা ধারার পার্থক্যটা আপনাকে বুঝতে হবে, কখন কোনটার উত্তর করবেন। শাহজাহান, এমডি শাহজাহান বলছেন অনেক উপকৃত হয়েছে স্যার, ধন্যবাদ। তানজিলা তান্নি, আগামীকাল কয়টায়? আগামীকাল ক্লাস হবে 10টার পরে, আমি নোটিশ দিয়ে জানিয়ে দেব। হ্যাঁ, আগামীকাল কয়টায় হবে মানে দেখেন, আমার এই যে ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাসই দেখেন রিভিশন। আমি বলে দিচ্ছি, যারা যুক্ত আছেন তারাই এখন ধৈর্যশীল। একটা কথা দিয়ে ক্লাস শুরু করেছিলাম, পরিশ্রমী ব্যক্তি কখনো তাদের পরিশ্রম বৃথা যায় না। এখন এই মুহূর্তে 123-24 জন যারা যুক্ত আছেন, দেখেন তারাই হচ্ছে প্রকৃত দুধ। যখন আমরা দেখেন এই যে দুধের যে ছানা করে, দুধ কি করে ছাকতে ছাকতে ছানা করে না, তখন কিন্তু ছানা মানে কি দুধের চাইতে কিন্তু উৎকৃষ্ট, হয় ভালো। এখন যারা ধৈর্য নাই তারা কিন্তু চলে গেছে, যারা প্রকৃত শিক্ষার্থী তাদের আগ্রহ আছে জানার, তারা পাশ করতে আগ্রহী, পরিশ্রমী, তারা কিন্তু এখনো আছেন আমাদের সাথে। ওকে, হ্যাঁ ওটাও বোঝাবো। রাসেল তালুকদার, লিঙ্ক না, আমি এই যে এখন যে পেজ থেকে ক্লাস নিচ্ছি, প্রত্যেকদিন এই পেজ থেকেই পাবলিক ক্লাস হবে, লিঙ্ক লাগবে না। এই যে এখন ফলো দিয়ে রাখুন, লাইক করে রাখুন, সব পেয়ে যাবেন, অটোমেটিক চলে যাবে আপনার কাছে। হ্যাঁ, অটোমেটিক চলে যাবে। এগুলো
অটোমেটিক আপনার কাছে চলে যাবে। হ্যালো, জি কে? হ্যাঁ ভাইয়া, কি বিষয়? আমি তো এখন ব্যস্ত, ক্লাস নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দ্রুত। আচ্ছা পাঠিয়ে দিন, হ্যাঁ পাঠিয়ে দিন, আমি এখন ব্যস্ত, পাঠিয়ে দিন, নো প্রবলেম। ওকে ওকে, আচ্ছা সরি। এখন দেখেন এই যে উদাহরণটা 88-93 ধারাটা নিয়ে, যাদের উদাহরণ নিয়ে প্রবলেম, 88 ধারাতে কি বলছে একটু আমরা জেনে নেই। এখানে বলছে মৃত্যু ঘটানোর অভিপ্রেত নেই এমন কাজ ব্যক্তি বিশেষের উপকারার্থে সরল বিশ্বাসে সম্মতি সহকারে সম্পাদন করা। এখান থেকে একটা উদাহরণ আছে, এই উদাহরণটা নিয়ে অনেকেই ওই যে 93 ধারার উদাহরণের মধ্যে লাগিয়ে দেয়। এখানে উদাহরণটা কি? এ একজন সার্জন, বি কঠিন রোগে আক্রান্ত, বি এর রোগ নিরাময়ের জন্য একটি বিশেষ অস্ত্রোপচারের আবশ্যক। এ সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু তিনি জানেন যে এই অস্ত্রোপচারের ফলে বিয়ের মৃত্যু ঘটতে পারে। তিনি বিয়ের মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত সরল বিশ্বাসে কি করলো? এই অস্ত্রোপচার করলো, বি মারা গেল, এ কোনো অপরাধ করেনি। এখন দেখেন সম্মতি সহ সরল বিশ্বাসে, এখানে সম্মতি কথাটা থাকবে, সম্মতি সহকারে সরল বিশ্বাসে যদি কোনো সিভিল, এখানে দেখেন সার্জন বলছে, সার্জন বা ডাক্তার, চিকিৎসক হতে পারে, তিনি যদি সম্মতি সহকারে সরল বিশ্বাসে এই কাজটি করেন, তিনি অপরাধ করেন নাই। এটা হচ্ছে 88 ধারার উদাহরণ থেকে বুঝবেন। এখানে সম্মতি থাকতে হবে, সরল বিশ্বাস থাকতে হবে। এখন 93 ধারার মূল বিষয়টা কি? সম্মতি ব্যতিরেকে, 93 ধারাতে কি বলছে দেখেন, সরল বিশ্বাসে কৃত যোগাযোগ। একজন সার্জন, এখানেও সার্জনের কথাই বলছে, সার্জন, এই সার্জনে কি করলো? একজন ব্যক্তিকে সরল বিশ্বাসে বলল আপনি মারা যাবেন, এমন রোগে আক্রান্ত, সে কি করলো? স্ট্রোক করে মারা গেল। উদাহরণটার মধ্যে কিন্তু পার্থক্য, একটা হচ্ছে সরল বিশ্বাসে যোগাযোগ, আরেকটা কি? সম্মতি সহকারে সরল বিশ্বাসে অস্ত্রোপচার করা। 88 ধারা, এটা মনে রাখবেন, তাহলেই কিন্তু আপনার প্রবলেমেটিক এখানে সলভ হয়ে যাবে। 92 ধারা থেকে এই উদাহরণটা পড়তে পারেন, 92 ধারার উদাহরণটাও পড়ে নেন। 92 ধারার উদাহরণটা পড়বেন, এই উদাহরণটা পড়বেন। দেখেন সি ঘোড়ার উপর থেকে পড়ে সজ্ঞান হয়ে যায়। সি কি করলো? ঘোড়ার পিঠ থেকে পড়ে কি করলো? পিঠ থেকে পড়ে অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। এখন দেখেন কি বলছে, এ একজন সার্জন, এটা নিয়েও সার্জন আছে, দেখেন এ একজন সার্জন। এখন এই সার্জন যদি দেখা যাচ্ছে কি সিকে পরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করেন তার মাথায় খুলিতে অস্ত্রোপচার বা চিকিৎসা করা আবশ্যক, সে অনুসারে এ সি এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নয় এবং তার উপকারের জন্য কি করলো? আন্তরিক সদিচ্ছায় সরল বিশ্বাসে সি এর স্বয়ং বিচার করার ক্ষমতা পুনরুদ্ধার আগে তার মাথার খুলি অস্ত্রোপচার করে, এর কোনো অপরাধ হবে না। তাহলে কি বলতেছে এখানে দেখেন, সে কিন্তু অজ্ঞান, তার কোনো অনুমতি লাগে নাই, অনুমতি। এখন জরুরিভাবে যদি এখানে অস্ত্রোপচার না করে, অস্ত্রোপচার জরুরিভাবে যদি সি এর অস্ত্রোপচার না হয়, তাহলে কি সি মারা যাওয়ার সম্ভাবনা আছে। এ সার্জন, দেখেন সার্জন নিয়ে আরেকটা উদাহরণ আছে। এখন অনুমতি ব্যতীত যদি হয়, দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করলো অথবা ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, তার মাথার খুলিতে অস্ত্রোপচার করতে হবে। এখন সার্জন জানে এই অস্ত্রোপচার করলে সে মারা যাবে, এখানে অস্ত্রোপচার করলে সে মারা যাবে, তখন কি হবে? তখন তিনি কি করলেন? সরল বিশ্বাসে গুড ফেথ, এই কথাটি দেখবেন প্রশ্নে লেখা থাকে কিনা, সরল বিশ্বাস গুড ফেথে যদি এটা করে, তখন 92 ধারাতে বলা হচ্ছে তিনি মারা গেলেও তার কোনো অপরাধ হবে না, কারণ তিনি তো অজ্ঞান, তার কোনো সম্মতি এখানে নিতে পাচ্ছেন না। সেক্ষেত্রে 92 ধারার এই সার্জন, তাহলে সার্জন 88 ধারাতে আছে, 93 ধারাতে আছে, 88 ধারাতে আছে, 92 ধারাতেও আমরা সার্জন নিয়ে দেখলাম। এই সার্জন নিয়ে তিনটা উদাহরণ ভালোভাবে পড়লেই এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবেন। ওকে, আমরা আরেকটা উদাহরণ পড়ব।
হ্যাঁ 92 ধারা, ভেরি গুড, 92 ধারা। দেখেন 76 ধারা এবং 79 ধারা থেকে বলছেন একজনে। 76 ধারাতে দেখেন, আইন বলে বাধ্য বা ভুল ধারণা বশত নিজেকে আইন বলে বিশ্বাসকারী ব্যক্তি বিশেষের কাজ। যেমন ধরুন ওই যে একটা উদাহরণ পড়লাম, একজন সৈনিক, সে তার ঊর্ধ্বতন অফিসারের কাজে গুলি বর্ষণ করলো, সে কোনো অপরাধ করে নাই, তিনি তো একজন ঊর্ধ্বতন অফিসার। 79তে কি বলছে দেখেন, 79তে দেখেন, এ বিকে একটি কাজ করতে দেখে, এখন সে মনে করতেছে সে খুন করছে, খুনিকে হত্যা কার্যত দেখলে আটক করার ক্ষমতা সবারই আছে, তিনি কি করলেন, আইনগত বাধ্য, মানে এটা এরকম দেখেন, এটা হচ্ছে এরকম। 79 ধারাতে যে কথাটা বলছে, 76 ধারাতে কি বললাম, এ হচ্ছে একজন সিপাহী বা সৈনিক, সে কি করলো, তার ঊর্ধ্বতন অফিসারের নির্দেশে কি করলো, জনতার উপর গুলি করলো, সে কোনো অপরাধ করে নাই, তাহলে সে এখানে কি আইনগত বাধ্য বা ভুল ধারণা বশত আইনগত বিশ্বাসকারী, আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি বিশেষের কাজ। এখন দেখেন 79 ধারাতে কি বলছে, এখন এ দেখতেছে বি সি কে হত্যা করতেছে, এখন এ মনে করতেছে বি তো সি কে হত্যা করতেছে, এ কি করলো, তাকে আটক করলো। এখন মূলত বি সি কে হত্যা করতে চায়নি, কি করলো দেখেন, এই কাজটি অপরাধ বলে গণ্য হবে না, যদিও শেষ পর্যন্ত প্রমাণিত হয় বি যা করতেছিল তা আত্মরক্ষার জন্য করতেছিল। ঠিক আছে, দুটো আইন দ্বারা সমর্থিত। উদাহরণগুলো এখান থেকে পড়ে নেবেন, উদাহরণগুলো এখান থেকে পড়ে নিলে হয়ে যাবে। যাই হোক, আমরা অনেক কিছু পড়লাম, আমরা এখন চলে যাব কোথায়, একটু চলে আসি, এইদিকে দেখেন, শাস্তি, দণ্ড কাকে বলে, আমরা চটকাট রিভিশন করে ফেলবো। দণ্ড বলতে কি বোঝায়, দণ্ড কাকে বলে, সবাই উত্তর করেন তো। দণ্ড সম্পর্কে, শাস্তি সম্পর্কে কোথায় বলা হয়েছে, শাস্তি কত প্রকার, কি কি, তাহলে প্রশ্নগুলো পড়ি একটু। নিজেকে আইন বলে বাধ্য, অনেকেই যুক্ত আছেন। ওয়েট, আমরা এখন তৃতীয় অধ্যায় পড়ব। তৃতীয় অধ্যায় থেকে দেখি প্রশ্ন হয়ে যেতে পারে। তৃতীয় অধ্যায়, প্যানাল কোডের তৃতীয় অধ্যায় থেকে আমরা রিভিশন করব একটু। হ্যাঁ, চলেন কোন কোন বিষয়গুলো এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা একটু দেখে নেই। ওকে, এখানে প্যানাল কোডের কোথা থেকে তৃতীয় অধ্যায় থেকে শাস্তি, পানিশমেন্ট, অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য কি, প্রশ্ন হতে পারে। দণ্ডবিধিতে প্রতিরোধমূলক শাস্তির উপস্থিতি, সংশোধনমূলক শাস্তির অনুপস্থিতি স্পষ্ট, এই বক্তব্যের প্রতি আপনি সমর্থন করেন কিনা। প্যানাল কোডের বিধান অনুযায়ী অপরাধীদের কোন কোন দণ্ডে দণ্ডিত করা যায়, প্যানাল কোডের সংশ্লিষ্ট বিধানের আলোকে শাস্তির ধারাগুলো বর্ণনা করুন। কোন কোন ধারায় অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান আছে, প্যানাল কোডে কোন কোন ধারায় মৃত্যুদণ্ডের বিধান আছে। প্যানাল কোড এর বিধান অনুসারে কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ডের মধ্যে পার্থক্যগুলো লিখুন। বাংলাদেশে কেন মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে আলোচনা করুন। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কত আলোচনা করুন। বিখ্যাত মামলার আলোকে আলোচনা করুন। তাহলে দেখেন, আমরা এখানে বেসিকটা জানবো। 53 ধারা থেকে শুরু করি। 53 ধারা থেকে এখনো আমরা এখান থেকে শুরু করব। চলুন আমরা দেখি বেসিকটা সম্পর্কে জানবো। হ্যাঁ, প্যানাল কোডের 10টি ধারা আছে যার জন্য মৃত্যুদণ্ডের বিধান বর্ণিত আছে। তবে দণ্ডসমূহ বা পানিশমেন্ট সম্পর্কে কোথায় বলা হয়েছে, 53 ধারাতে। আমরা যদি দণ্ডের সংজ্ঞা জানি, দণ্ডর সংজ্ঞাটা কি, শাস্তি কাকে বলে, আগে বলুন, শাস্তি কাকে বলে, আগে এটা বলুন। দণ্ড বলতে সাধারণত বোঝায়, শাস্তি বলতে সাধারণত বোঝায়, শাস্তি হলো শারীরিক বা মানসিক পীড়ন, শারীরিক বা মানসিক পীড়ন, তাকেই বলা হয় শাস্তি। যে কাজের জন্য প্যানাল কোডে শারীরিক মানসিক পীড়নের ব্যবস্থা রয়েছে তাকেই শাস্তি বলে। ঠিক আছে, 121, 32, 94, 302, 303, 305, 307, 326 ক, 364 ক, 396 ধারা। জুয়েল রানা, চমৎকার। যিনি অপরাধী তাকে শারীরিক মানসিক পীড়ন দেওয়া হচ্ছে শাস্তি। শাস্তি বলতে বোঝায় অপরাধীকে শারীরিক মানসিক পীড়ন দেওয়া। কি দেওয়া? একজন অপরাধীকে শারীরিক এবং মানসিক পীড়নের নামই হচ্ছে শাস্তি। তাহলে আপনারা উত্তর করতে পারবেন।
অবশ্যই অবশ্যই এখানে উত্তর করতে পারবেন। তাহলে শাস্তি কত প্রকার? শাস্তি যদি প্রকারভেদ আসে 53 ধারাটা উল্লেখ করবেন 5 প্রকার। এই 5 প্রকার শাস্তি কি কি? 5 প্রকার শাস্তি হচ্ছে 53 ধারাতে। 1 নাম্বার হচ্ছে মৃত্যুদণ্ড। আমাদের বাংলাদেশে 10টি ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান বর্ণিত আছে। 2 নাম্বার হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, ঠিক আছে। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে শুধুমাত্র কারাদণ্ড। এই যে কারাদণ্ড, এটা আবার 2 ভাবে বিভক্ত। 1 নাম্বার হচ্ছে সশ্রম, আরেক নাম্বার হচ্ছে বিনাশ্রম। হ্যাঁ, এইভাবে চমৎকারভাবে শিখে নেন। তাহলে 3 প্রকার শাস্তি আমরা পেয়ে গেলাম। 4 নাম্বার শাস্তি কি? অর্থদণ্ড নাকি সম্পত্তি বাজেয়াপ্ত? সম্পত্তি বাজেয়াপ্ত এবং অর্থদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত এবং আরেকটা কি? অর্থদণ্ড। তাহলে আমরা এই যে শাস্তিগুলো দেখলাম, তাহলে শাস্তিগুলো সম্পর্কে 1, 2, 3, 4, 5। তাহলে এই 5 প্রকার শাস্তি যদি আমরা দেখি এইভাবে, এই যে 5 প্রকার শাস্তির কথা বলা হয়েছে কোথায়? পেনাল কোডের 53 ধারাতে 5 প্রকার শাস্তির বিধান বর্ণিত আছে। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত এবং অর্থদণ্ড। স্যার আমি মামলার উদাহরণ দিতে পারবো না শুধু। স্যার আমি মামলার উদাহরণ দিতে পারবো না শুধু মানে কি? কিসের মামলার উদাহরণ? বিখ্যাত মামলার উদাহরণ। এখানে দেখেন আমাদের বিখ্যাত মামলার উদাহরণ মানে কি? উচ্চ আদালতের সিদ্ধান্তের কথা বলা হচ্ছে। এই যে মৃত্যুদণ্ড কতদিন, এই প্রশ্নটি পড়ব। মৃত্যুদণ্ড বলতে কি বোঝায়? মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড মূলত কতদিন, এই সংক্রান্ত একটা মামলা আছে, আতাউর রহমান মৃধা ভার্সেস দ্য স্টেট। আতাউর রহমান মৃধা ভার্সেস দ্য স্টেট। আপনি গুগলে সার্চ দিবেন যে আতাউর রহমান মৃধা ভার্সেস দ্য স্টেট, এই মামলাটা কি। এখানে অনেক অনেক তথ্য রয়েছে, ইউটিউবে সার্চ দিতে পারেন। মূলত হচ্ছে এই মামলার রায়ের মাধ্যমে সিদ্ধান্ত হয় যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে সর্বোচ্চ কি 30 বছর, সর্বোচ্চ 30 বছর এবং অবশ্যই যাবজ্জীবন কারাদণ্ড হবে সশ্রম। তবে যে ক্ষেত্রে আমৃত্যু কারাদণ্ড, যেগুলো গুরুতর ঘিনিয়াস সিনিয়াস ক্রাইম, গুরুতর অপরাধ, সেগুলোর ক্ষেত্রে আদালত যদি রায়ে স্পষ্টভাবে, একটা রায়ে স্পষ্টভাবে উল্লেখ থাকে, রায়ে যদি উল্লেখ থাকে, কি থাকে? রায়ে যদি স্পষ্ট উল্লেখ থাকে যে হ্যাঁ বাকি জীবন তাকে কারাগারেই কাটাতে হবে, সেটাকে বলা হয় আমৃত্যু কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড। মূলত হচ্ছে এখানে দেখেন যাবজ্জীবন কারাদণ্ড বলতে এখানে সর্বোচ্চ কারাদণ্ড হচ্ছে সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ 30 বছর। এটা আতাউর রহমান মৃধা ভার্সেস আতাউর রহমান মৃধা ভার্সেস স্টেট মানে রাষ্ট্র। এই মামলার রায়ে চূড়ান্তভাবে এটা সিদ্ধান্ত গৃহীত হয়, চূড়ান্তভাবে এটা সিদ্ধান্ত গৃহীত হয় 49 DLR AD ব্লাস্ট ভার্সেস আদার্স এবং 73 DLR AD 98। দেখেন এই দুটা রেফারেন্স দিয়ে দিবেন। দেখেন এখান থেকে বাংলাদেশে কেন মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যে কোন কোন ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান আছে, এই যে একজনে অনেকেই উত্তর করলেন। হ্যাঁ, আমৃত্যু কারাদণ্ডের কথা উল্লেখ থাকতে হবে। হ্যাঁ, আতাউর রহমান ভার্সেস রাষ্ট্র, এটা সবাই একটু কমেন্ট করে লিখে ফেলেন, কমেন্টে লিখে ফেলে কিন্তু হয়ে যাবে। কোন কোন ধারা অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায়? বাংলাদেশে কয়টি ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া যায়? 10টি ক্ষেত্রে। এই যে একজনে কিন্তু উত্তর করলেন যে দেখেন 121 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে, যুদ্ধ লিপ্ত হলে, 132 বিদ্রোহ সহায়তা করলে, বিদ্রোহ ঘোষণা করলে, 194 ধারা, এই যে 194 ধারা মিথ্যা সাক্ষ্য দিলে এবং ওই মিথ্যা সাক্ষ্যের ফলে যদি কোনো নির্দোষ ব্যক্তির মৃত্যু সংঘটন হয় এবং ওই নির্দোষ ব্যক্তি যদি তার মৃত্যুদণ্ড কার্যকর হয়, সেক্ষেত্রে মিথ্যা সাক্ষ্যের জন্য কি করা যাবে? মৃত্যুদণ্ড দেওয়া যাবে। 194 ধারা। 302 ধারা তো এটা হচ্ছে বহুল প্রচলিত ধারা। আমরা টেলিভিশনে যখন সিনেমা দেখতাম, দেখা যাচ্ছে রায় ঘোষণা হতো সিনেমার শেষে এবং বলা হতো হ্যাঁ 302 ধারার বিধান মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো, এইভাবে একটা কিন্তু রায় প্রচার হতো। এই 302 ধারা তো আমরা সবাই বহুল প্রচলিত, এটা সম্পর্কে সবাই জানি। তবে 303 এটা গুরুত্বপূর্ণ।
303 ধারাতে বলা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি যদি কি করে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক যদি খুন করে তাহলে কিন্তু 303 ধারা তার নিশ্চিত একটা মাত্র শাস্তি মৃত্যু দণ্ড। অন্য শাস্তিগুলো কিন্তু একটু অথবা শাস্তি আছে, এখানে অথবা নাই, সম্পূর্ণ শাস্তি মৃত্যুদণ্ড। তারপরে হচ্ছে 305 নাবালক উন্মাদ অথবা মদ্যপ ব্যক্তি কর্তৃক প্ররোচিত মানে আত্মহত্যার প্ররোচনায় সহায়তা করা। যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত ব্যক্তি খুনের জখমের চেষ্টা করলে, তারপরে অ্যাসিড পদার্থ দ্বারা মুখমণ্ডল বিকৃত সাধন করলে 326 ক, 10 বছরের নিচে কোনো ব্যক্তিকে খুন, গুরুতর আঘাত ইত্যাদির উদ্দেশ্যে বলপূর্বক অপহরণ করলে, খুন সহ ডাকাতি করলে 396, খুন সহ ডাকাতি করলে, হ্যাঁ ওকে, এগুলো একটু পড়ে নেবেন। তারপরে এখানে দেখেন আরেকটি মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে কে, যাবজ্জীবন কারাদণ্ডকে হ্রাস করতে পারে 53, 54, 57 ধারাতে হচ্ছে দণ্ডের মেয়াদের বগ্ধাংশ হিসাবে যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর, 57 ধারা দিয়ে আলোচনা করবেন। তারপরে হচ্ছে 57 ধারার সাথে আপনি আতাউর রহমান মৃধা ভার্সেস দ্য স্টেট এটা নিয়ে আলোচনা করে দিবেন। যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই হচ্ছে এখানে 30 বছর বগ্ধাংশ যদি হিসাব করা যায়, তবে আমৃত্যু কারাদণ্ড সেই ক্ষেত্রে হবে যে ক্ষেত্রে রায়ে উল্লেখ থাকবে বাকি জীবন তাকে জেলেই কাটাতে হবে। ওকে, এখান থেকে পড়বেন কেবল অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ডের অনাদায়ে কারাদণ্ড বর্ণনা করুন। অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড 50 টাকা পর্যন্ত হলে 2 মাস, এই যে 51 টাকা থেকে 100 টাকা পর্যন্ত হলে 4 মাস, 100 টাকার বেশি হলে 6 মাস, এগুলো নিয়ে একটু পড়ে নেবেন। হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন মূলত হচ্ছে বেসিকটা জানবেন, বেসিক যেভাবে প্রশ্ন হোক উত্তর করতে পারবেন বেসিক জানা থাকলে। একটা উদাহরণ পড়াই, শেষে একটা উদাহরণ পড়াচ্ছি, ক্লাস শেষ প্রায়। হ্যাঁ, একটা উদাহরণ পড়িয়ে শেষ করব। মাঝখানে আমরা কিছু ধারা বাকি রাখছি। কমন ইন্টেনশন, এই কমন ইন্টেনশন 34 ধারা, এটা পড়াবো আগামী ক্লাসে। কমন ইন্টেনশন এবং কমন অবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ, ওই দুইটা পড়াবো। তবে এখান থেকে আমি একটা উদাহরণের মাধ্যমেই ক্লাসটা শেষ করে দেব। এ বিকে 50টি লাঠি দিয়ে আঘাত করে, এই উদাহরণটা একটু পড়েন, এটা উদাহরণটা পড়িয়ে শেষ করে দিব। আমরা এখানে একটা উদাহরণ পড়ব। দেখেন, এ বিকে 50টি, এ কি করলো 50টি লাঠি দিয়ে বিকে আঘাত করলো, বিকে আঘাত করে। দেখেন, এ 50টি লাঠি দিয়ে বিকে আঘাত করলো, এ একইভাবে সম্পূর্ণ প্রহার দ্বারা ইচ্ছাকৃতভাবে বিকে আঘাত করলো। আবার আলাদাভাবে 50টি প্রতিটা ঘায়ের মধ্যে এ ইচ্ছাকৃতভাবে বিকে আহত করে। যদি প্রতিটা ঘায়ের জন্য আলাদাভাবে বিচার করা হয় এবং প্রতিটি ঘায়ের জন্য 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়, তবে 50টি ঘায়ের জন্য একে 50 বছর মেয়াদের জন্য কারাদণ্ডে দণ্ডিত করতে হবে। কিন্তু তা না করে তাকে একে সম্পূর্ণ আঘাতের জন্য একটি মাত্র দণ্ডে দণ্ডিত করা যাবে। মানে 71 ধারাটা পড়তে হবে, যে কয়েকটি অপরাধের সমন্বয়ে সৃষ্ট অপরাধের জন্য প্রদত্ত শাস্তির সীমা। হ্যাঁ, কয়েকটি অপরাধের সমন্বয়ে, কয়েকটি অপরাধ মিলে যদি কিছু সমন্বয় হয়, কয়েকটি অপরাধের জন্য একটি শাস্তির ব্যবস্থা, একটি। এই যে 50টি লাঠি দিয়ে আঘাত করে, এখানে কিন্তু প্রত্যেকটা আঘাতের জন্য তাকে যদি 1 মাস করে সাজা দেওয়া হয়, 50 মাস, তাহলে কয় বছর দেখেন। এইরকম ভাবে তাকে না দিয়ে একত্রে সাজা দেওয়া যাবে। এই উদাহরণটা দেখে নেবেন অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আর সময় নষ্ট করব না, অনেক রাত হয়েছে। আপনারা 4th অধ্যায়ের প্রত্যেকটা ধারার উদাহরণ, 4th অধ্যায়ের আবারও বলে দিচ্ছি 4th অধ্যায়ের প্রত্যেকটা ধারার উদাহরণগুলো ভালোভাবে পড়বেন। সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 96 ধারা থেকে 106 ধারা পর্যন্ত ভালোভাবে পড়বেন। আগামীকাল রাত 10টার পর যে কোনো সময় আমি ফেসবুকে জানিয়ে দেব। প্যারাল কোডের আগামী ক্লাস হচ্ছে 134 ধারার সাথে কমন ইন্টেনশন, কমন অবজেক্ট, হ্যাঁ 147, 141 আনলফুল অ্যাসেম্বলি এবং অপরাধের সহায়তা অ্যাবেটমেন্ট। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা পড়ব। এটাও গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আগামীকালকের ক্লাসে ইনশাল্লাহ রাত 10টায় যুক্ত থাকবেন, রাত 10টার পরে। এখানে যারা যুক্ত ছিলেন
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথম ক্লাসে মানে আজকে প্রথমেই যে কথাটি দিয়ে আপনাদেরকে শুরু করেছিলাম, পরিশ্রম কখনো বৃথা যায় না। কঠোর পরিশ্রম করেন, এই পরিশ্রম আপনাকে স্বর্ণ শিখরে পৌঁছে দিতে পারে। হাতে মাত্র একটি সপ্তাহ, এই একটি সপ্তাহ আপনি মোবাইলের গুরুত্বপূর্ণ বিষয় ব্যতীত মোবাইলে অন্য যে ইসরায়েল ইরানের যুদ্ধ হচ্ছে এগুলো দেখলেন, ফেসবুকে কে কি স্ট্যাটাস দিচ্ছে, পরীক্ষা সংক্রান্ত কে কি সাজেশন দিচ্ছে, একটু উকি ঝুঁকি মারলেন। এইগুলো ভিতরে সময় নষ্ট না করে আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা পরামর্শ দেই আর যাই বলি, একটা কথাই বলবো। এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে প্রত্যেক দিন রুটিন অনুযায়ী সকালে 4 ঘন্টা, রাতে 4 ঘন্টা পড়ালেখা করা এবং লেখা। বেশি বেশি লেখার দক্ষতা অর্জন করতে হবে। বেশি বেশি লিখতে পারলে বেশি বেশি লিখবেন, এখন বেশি বেশি লিখবেন। এবং আরেকটা ঘন্টা রাখবেন প্রশ্নগুলো পড়ার জন্য। বারবার নিজের বই থেকে, নিজের যে সূচিপত্র, প্রত্যেকটা আইনের সূচিপত্র থেকে নিজে প্রশ্নগুলো দেখবেন, চোখ বন্ধ করে উত্তর করার চেষ্টা করবেন। তখন আপনার মেধাটা আরও প্রসারিত হবে। এই মুহূর্তে আপনি কখনো ইউটিউব, ফেসবুক, আপনার বন্ধু বান্ধব অযথা অন্য কোনো জায়গায় সময় নষ্ট করবেন না। সময়টা কাজে লাগাতে হবে। মাত্র একটা সপ্তাহ ভাই, একটা সপ্তাহ আপনাকে মনে করতে হবে আমি জেলখানার মধ্যে বন্দী আছি। আমার জীবনের সেরা একটা কঠিন সময় হচ্ছে এই একটা সপ্তাহ। যুদ্ধে জয় লাভ করতে হলে এই একটা সপ্তাহ আমাকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হবে। ঠিক আছে? অনেক পড়তে হবে। সকালে 4 ঘন্টা পড়বেন, একটা বড় আইন প্রত্যেক দিন সকালে 4 ঘন্টা একদম রিভিশন করে ফেলবেন, এমসিকিউ এর মতো। ধারার বেজিক জানবেন, ধারার বেজিক। উদাহরণ পেনাল কোড থেকে যদি বলি, ব্যাখ্যাগুলো ভালোভাবে করবেন। যেখানে ব্যতিক্রম আছে এই ব্যতিক্রমগুলো থেকেই প্রশ্ন হয়। টেকনিক, এগুলো টেকনিক। ব্যাখ্যা ব্যতিক্রম, পেনাল কোডের ব্যাখ্যা ব্যতিক্রম যেখানেই দেখবেন ভালোভাবে মাথাটা ঠান্ডা করে পড়বেন। ওকে, পেনাল কোড নিয়ে যেহেতু আলোচনা করব 2 দিন, পেনাল কোডের টেকনিকগুলোই বলবো। যেখানে দেখবেন ব্যাখ্যা সেখানে দেখবেন 106 থেকে অবশ্যই প্রশ্ন হতে পারে। 176 মানে 4র্থ অধ্যায় থেকে প্রশ্ন হতেই পারে। এই অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন হতেই পারে। এবং আমরা পড়াবো 16-17তম অধ্যায়। আপনি যদি দেখা যাচ্ছে এই যে পেনাল কোডের 1 থেকে 120 ধারা পর্যন্ত এবং 16-17তম অধ্যায়, এই যে 3টা বিষয় 3টা ক্লাসে আমি শেষ করব। এর মাঝখান থেকে একটা প্রশ্ন 100% থাকবে, 100%। 1 থেকে 120 ধারার মধ্যে আজকে কিন্তু 106 ধারা পর্যন্ত শেষ করে ফেলেছি। প্রশ্ন হলে এখান থেকে উত্তর করতে পারবেন না, কমেন্ট করেন। এখান থেকে প্রশ্ন হলে উত্তর করতে পারবেন না, তাহলে আগামী ক্লাসে আমরা 299 ধারা পর্যন্ত চলে যাব। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি কথা বলবো না, আপনাদের হাতে অনেক মূল্যবান এখানে সময়। 1টা মিনিটও অপচয় করবেন না, কারো পিছনে দিয়ে ব্যয় করবেন না। কোনো ইসরায়েল ইরানের যুদ্ধ হচ্ছে, ধ্বংস হয়ে যাক সব, সেটা আপনার লক্ষ্য না। আপনার লক্ষ্য এখন একটাই, আমার যুদ্ধ হচ্ছে শনিবার, আগামী শনিবার আমার যুদ্ধ হচ্ছে 28 তারিখ। এই যুদ্ধের জন্য যতটুকু যন্ত্র, যতটুকু অস্ত্র, যতটুকু বিদ্যা বুদ্ধি দরকার আমি আমার মাঝখানে নিয়ে নেব। সকল রৌণ কৌশল যেন আমি জানতে পারি, আমি সেই দিকে এগিয়ে যাব। এটাই হচ্ছে আপনার লক্ষ্য হওয়া উচিত এই মুহূর্তে। তাহলে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ যারা যুক্ত ছিলাম আমি আপনাদের সাথে, অ্যাডভোকেট আশরাফুল আলম। সবাই দোয়া করবেন এই 7 দিন যেন সুস্থ থাকতে পারি, যেন আপনাদের কল্যাণে কাজ করে যেতে পারি, প্রত্যেক দিন যেন ক্লাস নিতে পারি। এবং বন্ধের দিনগুলোতে 2টা-3টা ক্লাস থাকবে। যেমন ধরে নেই শুক্রবার সকালে ক্লাস, রাতেও ক্লাস নেব। শনিবার সকালে ক্লাস হবে, রাতেও ক্লাস হবে। হ্যাঁ, 2টা করে ক্লাস নেব ইনশাআল্লাহ। প্রবলেমেটিক প্রশ্নগুলো বারবার বেশি বেশি সলভ করা হবে। 2টা-3টা মুসাবিদা শিখিয়ে দেবো। ফৌজদারি কার্যবিধি থেকে 2টা, পেনাল কোড থেকে থাকবে 2টা, 4টা মুসাবিদা শিখিয়ে দেব। যেভাবে করুক মুসাবিদার উত্তর আপনি ইনশাল্লাহ করতে পারবেন। আর প্রবলেমেটিক প্রশ্ন ব্যাখ্যা পড়তে হবে, উদাহরণ পড়তে হবে, তাহলে প্রবলেমেটিক প্রশ্ন পেয়ে যাবেন। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অবশ্যই দোয়া রইল, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।